বাসায় আসার সময় হলো? বাসর ঘরে কেউ এত লেট করে আসে? সরি, আসলে বন্ধুদের জন্য আসতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, আসলেন কেন? বন্ধুদের সাথেই বাসর রাত করে নিতেন। যত সব। জি, সরি বললাম তো। এতটা রিয়াক্ট করার কি আছে শুধু শুধু? না, কিছু নেই তো। এখন জনাব, আমার দুধ খেয়ে আমায় উদ্ধার করুন। মানে কি বলছেন আপনি? আমি বুঝতে পারিনি। বললাম আমার দুধটা খেয়ে আসল কাজটা শুরু করুন। আর কত অপেক্ষা করব? নাফিসার কথাগুলো শুনে নাহিদ ভীষণ চমকে গেল। পাশের রাতে স্বামী সবসময় ফাজলামি করে, এটা সত্যি। তবে নতুন স্ত্রী এমন নির্লজ্জের মতো কথা বলবে, সেটা সত্যি আশা করা যায় না। নাহিদ নাফিসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিসা নাহিদের দিকে খানিকটা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। নাফিসা আপন মনে ভাবছে, নাহিদ কি গাধা নাকি? বাসর রাতে ভালোবাসা, আদর, সোহাগ সম্পর্কে কি তার কোনো ধারণা নেই? এমন অদ্ভুত ভাবে তাকিয়ে কেন আছে? নাফিসা নাহিদকে উদ্দেশ্য করে হকচকিয়ে বলে উঠল, এমন করে তাকিয়েছেন কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায়। না মানে আপনার কথার ধরন দেখে আমি খানিকটা অবাক হয়ে যাচ্ছি। আপনি এমন ভাবে কথা বলছেন কেন? ওমা, আপনার সাথে কেমন করে কে বলবো? আপনি আমার স্বামী, আপনার সাথে কথা বলবো না তো কার সাথে গিয়ে কথা বলবো বলুন? কথা বলা ঠিক আছে, কিন্তু আপনি তো অসভ্যতামি করছেন। এটা তো ঠিক নয়। এ মা, আমি আবার কখন অসভ্যতামি করলাম? কি করেছি বলুন আমায়? কি করেছেন আর কি বলেছেন সেটা আমার থেকেও ভালো আপনি জানেন। এখন একটু সরে বসুন, আমি শুভ। শুয়ে পড়বেন মানে? আজ আমাদের বাসর রাত, সেসব কি ভুলে গেছেন নাকি? বাসর রাত দেখে কি আপনাকে মাথায় তুলে বসে থাকতে হবে নাকি? এমন নির্লজ্জের মতো আচরণ করা বন্ধ করুন। আমার এসব পছন্দ নয়। নাহিদের মুখের কথাটা নাফিসার কানে আসতেই নাফিসা চমকে উঠল তো ঠিক, সেই সাথে ভীষণ কষ্টও পেল। অনেকটা আশা ভরসা নিয়ে নাহিদকে বিয়ে করেছে সে। প্রেম ভালোবাসা সবার জীবনেই আসে, তবে নাফিসার জীবনে কখনো এসব আসেনি। কারণ নাফিসা সব সময় নিজের স্বামীর অধিকার নিয়ে ভাবত। পাপ কর্ম থেকে নিজেকে সব সময় আড়াল রেখে চলে সে। কিন্তু আজ সেই স্বামীর কাছেই নাফিসার মূল্য নেই। নাফিসা মন খারাপ করে বসে থাকতেই নাহিদ নাফিসার পাশে শুয়ে পড়ল। নাফিসার সাথে একটু কথা বলারও সময় হয়তো তার নেই। নাফিসা কিছু সময় বসে থাকার পর নিশ্চুপ হয়ে নাহিদের পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নাহিদ হঠাৎ করে নাফিসার সাথে এমন আচরণ করছে কেন? কিছুই নাফিসা বুঝতে পারছে না। নাফিসা আপন মনে ভাবছে, নাহিদ কি তাকে মন থেকে মেনে নিতে পারেনি? যদি নাফিসাকে সে মন থেকে নাই বা মেনে নিতে পারে, তবে কেন তাকে বিয়ে করেছে? নাফিসাকে বিয়ে করার জন্য তো কোনো প্রকার চাপ ছিল না। নাফিসা অনেকটা সময় ধরে এসব ভাবলো। নাহিদের কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে তা সে বলতে পারবে না। সকালবেলা নাফিসার ঘুম ভাঙলো নাহিদের চিৎকারের শব্দে। নাহিদের চিৎকার শুনে নাফিসা হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ে নাহিদের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। নাহিদের দিকে তাকিয়ে নাফিসা প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে আপনার? সকালবেলা কোনো কারণ ছাড়াই এমন চিৎকার করছেন কেন? তোর কি মনে হয় আমি পাগল? কোনো কারণ ছাড়াই আমি চিৎকার করব? এমন ভাবে কথা বলছেন যে, কি হয়েছে আমায় বলুন তো? কি হয়নি আমায় সেটা বল। রাতে তোকে নিজের কাছে নেইনি বলে সকালবেলা আমায় শক্ত করে জড়িয়ে ধরেছিলি। এতটা নির্লজ্জ কেন তুই? নাহিদের কথা শুনে নাফিসা বুঝতে পারলো তার অপরাধটা আসলে কি। নাহিদকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরাটা তার অপরাধ ছিল। নাফিসা মাথাটা নিচু করে ফেললো নাহিদের কথা শুনে। নাহিদ নাফিসাকে মাথা নিচু করে থাকতে দেখে আবারও বলতে লাগলো, কি হলো, এখন মাথা নিচু করে আছিস কেন? আমার সাথে নোংরামি করার সময় এটা মনে ছিল না? দেখুন, আমি ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি। আমি ভুলবশত আপনাকে জড়িয়ে ধরেছি। সরি। কিসের সরি? আমি জানি তুই ইচ্ছে করে আমার সাথে এমন করেছিস। তোদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। তোরা পুরুষ দেখলেই নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিস না তোরা। নাহিদের কথায় নাফিসার বুকটা কেঁপে উঠল। নাহিদের কথা শুনে নাফিসার বুকটা যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে। অনুর অন্য সব পুরুষের সাথে নাহিদ তার নিজের স্ত্রীকে তুলনা করেছে। এই কথাগুলো কোনোভাবেই মানতে পারছে না নাফিসা। মানুষ অপমান সহ্য করে ঠিক আছে, তবে এমন অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। নাহিদ নাফিসাকে নিশ্চুপ দেখে নাহিদ আবারও বলল, দেখ, তুই আমার কাছাকাছি আসার কোনো ধরনের চেষ্টা করবি না। আমি তোকে পছন্দ করি না, এই কথাটা
মাথায় ঢুকিয়ে নিয়ে ভালো করে। নাহিদ বিছানা থেকে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে গেল। সকাল সকাল নাফিসা তার মুডটাই খারাপ করে দিয়েছে। নাহিদ বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। নাফিসা খানিক সময় বিছানায় বসে নাহিদের কথাগুলো ভাবতে থাকে। অতঃপর নাফিসা একটা দীর্ঘশ্বাস ফেলে সেও ফ্রেশ হতে চলে যায়। নাহিদ ফ্রেশ হয়ে আসতেই দেখতে পায় নিজের ফোনটা হাতে নিল। ফোনটা হাতে নিতেই নাহিদ চমকে উঠল, কারণ নাহিদের ফোনে তার ভালোবাসার প্রিয়জন ডজন খানেক মিসড কল দিয়েছে। নাহিদ দ্রুত রোজের নাম্বারে কল রিডায়াল করলো। দুবার কল হতেই রোজ নাহিদের কলটা পিক আপ করতেই নাহিদকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, সরি, বাসর রাতে কল করে আপনাকে বিরক্ত করলাম। কিসের বাসর রাত আর কিসের বিরক্ত? পাগল হয়ে গেলে নাকি? পাগল দেখেই তো এখনো আপনার সাথে কথা বলছি। একজন বিবাহিত পুরুষের সাথে আমি এখনো কথা বলছি। রোজ, তুমি যা ভাবছো তা ঠিক নয়। আমি নাফিসার শরীরে একটিবারের জন্য হাত লাগাইনি। আমার মনে প্রাণে শুধুমাত্র তুমি আছো। আমি যদি আপনার মনেই থাকতাম তবে আপনি আমায় বিয়ে করতেন, অন্য কাউকে নয়। আরে পাগলি, তুমি তো জানো আমি পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি। আমার কোনো ইচ্ছা ছিল না এই বিয়েতে, বিশ্বাস করো। জানি আমি, টিপে ইচ্ছে ছিল আর না ছিল, তাই তো সারা রাত নিজের নতুন বউয়ের সাথে রোমান্টিক ভালোবাসার আদান প্রদান করেছেন। বাজে কথা বন্ধ করো। আমি বলছি তো, ওকে আমি স্পর্শ করিনি আর তুমি কি না বলছো। তাহলে আমি ফোনটা কেন ধরতে পারোনি? আমায় আর শেখাতে হবে না তোমায়। আমিও নতুন করে নিজের জীবন গুছিয়ে নিয়েছি। রনির সাথে আমার রিলেশনশিপ শুরু হয়েছে গতকাল থেকে। আমায় আর বিরক্ত করবেন না। হ্যালো রোজ, প্লিজ আমার কথা শোনো। হ্যালো। নাহিদের সম্পূর্ণ কথা না শুনে রোজ কলটা নাহিদের মুখের উপর কেটে দিল। নাহিদ হ্যালো হ্যালো করেই যাচ্ছে, তবে ওপার থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। নাহিদ মনটা খারাপ করে ফোনটা কানের উপর থেকে নামিয়ে নিল। রোজ তাকে কি করে অস্বীকার এবং অবিশ্বাস করতে পারে, সেটাই নাহিদ ভাবছে। রোজের উচিত ছিল নাহিদের কথা বিশ্বাস করা। নাহিদ যে কোনোভাবে রোজের অধিকার অন্য কাউকে দিতে পারে না। নাহিদ বিছানায় বসে পড়ল মন উদাস করে। ওইদিকে নাফিসা ফ্রেশ হয়ে নিয়ে রুমের বাইরে চলে এলো। নাস্তার টেবিলে নাফিসা দেখতে পেল নাহিদের বাবা মা বোন সবাই নিচে বসে আছে। নাফিসাকে দেখে নাহিদের বোন বলতে লাগলো, ওই দেখো মা, ভাবি চলে এসেছে। নূরের কথায় সবাই নাফিসার দিকে দৃষ্টিপাত করলো। নাফিসা মাথা নিচু করে মুচকি একটা হাসি দিয়ে সকলের সাথে বসে নাস্তা সেরে নিল। নাস্তা শেষ করতেই নাফিসার শ্বশুর ও শাশুড়ি চলে যায় নিজেদের রুমে। নাফিসা খাবার প্লেট গুছিয়ে নিচ্ছে, ঠিক এমন সময় নূর নাফিসাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, ভাবি, ভাইয়া কেমন আদর করলো গো তোমায়? ভালোই করেছে, কিন্তু কেন? কেন কি? আমার তো এখনো বিয়ে হয়নি। সবকিছু জেনে না রাখলে পরে গিয়ে তো ঝামেলাই পড়তে হবে, তাই না? এই জন্য তোমার থেকে সব জেনে নিচ্ছি। সব জেনে রাখাটা ঠিক আছে, তবে একটা কথা আমি তোমায় পার্সোনালি বলতে চাই। কথাটা হলো, স্বামীর বাড়ির সব থেকে কাছের লোকটা হলো তোমার স্বামী, আর সব থেকে দূরের লোকটাও ঠিক সেই তোমার স্বামী। ভাবি, তোমার কথা আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমায় একটু খোলাসা করে বলো না। খোলাসা করে বলার কিছু নেই, সময় মতো তুমি নিজেই সবটা বুঝতে পারবে, একটু অপেক্ষা করো শুধু। নাফিসা নূরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যায় নিজের রুমের দিকে। নূর নাফিসার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। নাফিসার কথাগুলো যেন তার মাথার মধ্যে জটলা পাকিয়ে ফেলেছে। নাফিসা নিজের রুমে এসে দেখলো নাহিদ উদাস করে বসে আছে। নাহিদ মন উদাস করে বসে আছে। নাফিসার যদিও ইচ্ছে করছে নাহিদের মন খারাপের কারণ জানতে, তবে এখন নাহিদকে কিছু জিজ্ঞেস করার মানে গায়ে পড়ে অপমানিত হওয়া, যেটা নাফিসা হতে চাইছে না। নাফিসা নিজের কাজ করতে লাগলো। ওইদিকে নাহিদ কিছু সময় রুমের মধ্যে দুম করে বসে থেকে অতঃপর রুম থেকে বেরিয়ে যায়। নাহিদ বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে যায় রোজের সাথে দেখা করতে। যে করেই হোক রোজের রাগ ভাঙাতে হবে তার। রোজ আর তার ভালোবাসার সম্পর্ক এমন করে শেষ হয়ে যেতে পারে না। এই ভালোবাসাকে নাহিদকেই টিকিয়ে রাখতে হবে। নাহিদ বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে যায় রোজের বাড়ির সামনে। রোজের বাড়ির সামনে এসে নাফিসা রোজকে কল করে। প্রায় 5 থেকে 6 বার রিং হবার পর রোজ কলটা পিক করে। নাহিদ কলটা পিক হতেই রোজকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, রোজ, আমি কতক্ষণ ধরে কল করছি, তুমি কি দেখতে পাচ্ছিলে না? আমি তোমার সাথে দেখা করতে এসেছি।
তোমার বাড়ির নিচে আছি আমি, একটু নিচে আসো। সরি, আমি আসতে পারবো না। তাছাড়া বিয়ে করার পরও তোমার কেন আমার প্রয়োজন হলো? তোমার স্ত্রী কি তোমায় সুখ দিতে পারছে না? রোজ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর তোমার রাগ করাটাও জায়েজ, কিন্তু বিশ্বাস করো, আমার আর নাফিসার মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। একটু বিশ্বাস করো আমায় প্লিজ। আমি তো তোমাকে বিশ্বাস করি। তুমি এক কাজ করো, আমার সাথে যদি তোমার সম্পর্ক রাখতে ইচ্ছা হয় তবে তুমি নাফিসাকে ডিভোর্স দিয়ে দাও। ওকে ডিভোর্স দিয়ে তোমার সব সম্পত্তি আমার নামে করে দাও, তারপর আমি তোমায় বিয়ে করব। রোজের কথা শুনে নাহিদের আর বুঝতে বাকি থাকলো না যে আসলে রোজ কি চাইছে। রোজ চাইছে নাফিসাকে ছেড়ে দিয়ে সে নাহিদের স্ত্রী তো নামমাত্র হবে। আসলে নাহিদের সম্পত্তির উপর রোজের দৃষ্টি। রোজের কথাগুলো শোনার পর কোনোভাবেই নাহিদ আর রোজের সাথে কথা বলতে চাইছে না। নাহিদ ঢের বুঝতে পারছে সে একটা মরিচিকার পেছনে ছুটছে এতটা দিন। প্রকৃত অর্থে রোজ কখনোই নাহিদকে ভালোবাসেনি। নাহিদকে নিশ্চুপ দেখে রোজ নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, এমন চুপসে গেলে যে? কোনো কথা বলছে না? আমার থেকেও কি তোমার সম্পত্তির মূল্য অনেক বেশি তোমার কাছে? ভালোবাসাটা যদি সত্যি হতো তবে সম্পত্তি কোনো ম্যাটার ছিল না। আমি বুঝতে পারছি সব, রাখছি। নাহিদ ফোনটা কেটে দিয়ে ফোনটা রাস্তার পাশে ছুঁড়ে মারলো। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। একটা মানুষ ভালোবাসার নামে দিনের পর দিন তাকে ঠকিয়ে গেছে, আর নাহিদ সেই প্রতারকের কথা ভেবে সেই প্রতারকের জন্য নিজেকে কষ্ট দিয়েছে। একটা নির্দোষ মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে নাহিদ। নিজের উপর নিজের ঘৃণাবোধ কাজ করছে তার। নাহিদের চোখের কোণে নোনা জল এসে জমা হলো। কয়েক ফোঁটা নোনা জল এক পলকেই পড়ে যায় মাটিতে। এই চোখের জল রোজের জন্য নয়, বরং এই চোখের জল নিজেকে ধিক্কার দিতে এসেছে। নাহিদ রোজের বাড়ির থেকে সোজা নিজের বাড়ি চলে এলো। বাড়ি ফিরতেই নাহিদ নিজের রুমে চলে এলো। রুমে এসে নাহিদ দেখতে পায় নাফিসা রুমেই আছে। নাহিদের চোখ জোরে রক্তবর্ণ ধারণ করে আছে। নাহিদ নিজের জায়গা থেকে উঠে নাফিসা নিজের জায়গা থেকে উঠে নাহিদের দিকে এগিয়ে গিয়ে নাহিদকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, আপনার চোখ জোরে এমন রক্তবর্ণ ধারণ করে আছে কেন? কি হয়েছে আপনার? সব ঠিক আছে তো? নাফিসার কথার বিপরীতে নাহিদ কোনো শব্দ করলো না। নাহিদ এক ঝাটকায় নাফিসার দিকে এগিয়ে এসে দুম করে নিজের বুকে নাফিসাকে টেনে নিল। নাফিসাকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নাহিদ। নাহিদের এমন কাজে নাফিসা ভীষণ চমকে যায়। নাফিসার কাছে এসব যেন স্বপ্ন মনে হচ্ছে। নাফিসা তো নিজের স্বামীর কাছে একটু ভালোবাসাই প্রত্যাশা করেছে। আজ তার স্বামী তাকে নিজের বুকে নিয়ে ভালোবাসার পরশ দিচ্ছে। নাফিসা নিশ্চুপ হয়ে একটা ঘুরে চলে যায়। নাহিদ নাফিসাকে শক্ত করে জড়িয়ে ধরে নাফিসার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে নাফিসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। আমায় কখনো ছেড়ে যেও না প্লিজ। আমি অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে, ওই সবের জন্য আমায় ক্ষমা করে দাও তুমি। এসব কি বলছেন আপনি? স্ত্রীর কাছে স্বামীর কোনো অপরাধ থাকতে পারে না। না, থাকতে পারে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারবো না, তবে ভালোবাসা দিতে পারবো, সেটাও মন ভরে। চলবে তো? নাফিসার কথাটা শেষ হতেই নাহিদ যেন আরো শক্ত করে নাফিসাকে নিজের বুকের সাথে লেপ্টে নিল। নাহিদ আছে নিজের সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছে। নাহিদ বুঝতে পেরেছে সে একটা মরিচিকার পেছনে ছুটে নিজের সত্যিকারের ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আসলে নাফিসাই তার জীবনের সত্যিকারের ভালোবাসা। নাহিদ আর চাইছে না নিজের স্ত্রীকে ঠকাতে, আর চাইছে না নিজের থেকে দূরে নিজের স্ত্রীকে রাখতে। ভালোবাসায় সিক্ত হয়ে যেতে চাইছে দুটি হৃদয়। নাফিসা নিজের ভালোবাসার প্রিয় মানুষটির বুকে মাথা দিয়ে পরম শান্তি নিতে পেরে নিজেকে যেন আরো ধন্য মনে করতে লাগলো। এই যে মিস্টার, আপনার হাত সাবধানে রাখুন। কেন গো, আমার হাত আবার তোমার কি ক্ষতি করলো? আপনার হাত এসে বারবার আমার কোমর স্পর্শ করছে, এসবের মানে কি? এসবের মানে বোঝো না? তাছাড়া আমার হাত আপনার কোমর স্পর্শ করলে সেটাতে আমার কি দোষ? আপনার কি দোষ মানে? আমার কোমর স্পর্শ করে বলছেন আপনার কোনো দোষ নেই? না তো, আমি আপনার কোমর স্পর্শ করলেও কি আমার মনের মধ্যে তো আর কোনো পাপ নেই? শাট আপ! রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে ইচ্ছে করে, তাই না? হয়তো তাই করে। বাই দ্য ওয়ে, আমার স্পর্শে আপনার ভিতরে কেমন অনুভূতি জাগালো সেটা তো বললেন না মিস। এটা যদি পাবলিক প্লেস না হতো না, বিশ্বাস করুন আপনার এই অসভ্যতামের সঠিক জবাব আমি নিজেই দিয়ে দিতাম। তাই নাকি? তাহলে বলুন কোথায় আসতে হবে? আমার স্পর্শ পাওয়ার পর সব নারী এমন পাগল হয়ে যায়, বারবার চায় আমার স্পর্শ। পায় আল্লাহ, কোথায় যাব আমি? স্টুপিড!
কলেজ ক্যাম্পাসের সামনে অধরার কোমর স্পর্শ করে নোংরামি করে অয়ন। অয়নের এমন নোংরামি দেখে রাগে ফুঁসতে থাকে অধরা। কলেজের ভিপি যদি এমন নোংরামি কাজ করে ক্যাম্পাসের মধ্যে তবে সেটা কোনোভাবেই সুখকর ব্যাপার নয়। অধরা অয়নকে চোখ রাঙানি দিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অধরার সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। একটা ছেলে এতটা নোংরা মানসিকতার কেমন করে হতে পারে, সেটাই তো ভাবছে অধরা। পুরো কলেজের সকল স্টুডেন্টের সামনে অয়ন এমন একটা কাজ করেছে, অধরার চোখ থেকে জল চলে আসছে প্রায়। অয়ন তাকে স্পর্শ করেছে বলে নয়, বরং অয়নকে তার উচিত জবাব দিতে না পেরে অধরার চোখে জল আসছে। অধরা চলে যেতেই অয়ন দাঁত বের করে পাগলের মতো হাসতে লাগলো। অয়নের বন্ধু অভি এসে অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, কিরে দোষ, তুই এমন করে হাসছিস কেন? কি হয়েছে? আরে তেমন কিছু না, ছাড়ো তো এইসব। এখন বল, তোর মুখের উপর হঠাৎ করে 12টা কেন বেজে আছে? কি হয়েছে? আর বলিস না, গতকাল কলেজে তুই যে মেয়েটাকে টিজ করেছিস, সেই মেয়েটা প্রিন্সিপালের কাছে নালিশ করেছে তোর নামে। প্রিন্সিপাল তোকে জরুরি অফিস রুমে দেখা করতে বলেছে। আহ, ওকে মেয়ে বলে ডাকিস নে পাগলা, ওটা তোর ভাবি হয়। ভাবি, যাই দেখে আসি আমার হবু বউটা আমার নামে কি কমপ্লেন করে আসলো। অয়ন অভির থেকে বিদায় নিয়ে প্রিন্সিপালের রুমে চলে আসে। প্রিন্সিপালের রুমে আসতে প্রিন্সিপাল কড়া কণ্ঠে অয়নকে শাসিয়ে দেয়। অধরা অয়নের নামে ইফটিজিং এর অভিযোগ করেছে। অয়ন অধরার অভিযোগটা শুনে ভীষণ অবাক হয়, কারণ হবু বউকে একটু টাচ করলে কি সেটা ইফটিজিং হয়? অয়ন তো মনে প্রাণে অধরাকে নিজের স্ত্রী বলেই মেনে নিয়েছে, এখন শুধু অধরার মানা বাকি। অয়ন প্রিন্সিপালের বকা খেয়ে কলেজ থেকে সোজা বাড়ি চলে আসে। বিকেলে আবার অধরার বাড়ির সামনেই আড্ডা মারতে যেতে হবে, ওখানে লেট করে যাওয়া একদমই চলবে না। অয়ন বাড়ি আসতে অয়নের মা অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, আজকাল কখন বাড়ি ফিরিস আর কখন বাহিরে যাস, কোনো কিছুই তো আমাদের বলে যাস না। এটা কি উচিত? আরে মা, আমি কি এখনো ছোট বাচ্চা আছি নাকি? আমায় নিয়ে এত ভয় কেন পাও তোমরা? সত্যি আমি বুঝি না। বুঝবি কেমন করে? যেদিন সন্তানের বাবা হবি সেই দিনই বুঝবি মা বাবা চিন্তা কেন হয়। ওকে মা, হয়েছে, আর কখনো না বলে কোথাও যাব না আমি। এবার ঠিক আছে? ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে, এখনই আসছি। অয়ন ফ্রেশ হয়ে এসে খাবার খাচ্ছে আর আপন মনে অধরার কথা ভাবছে। অধরার সাথে এতটা বাজে ব্যবহার করার পরেও মেয়েটা অয়নের উপর হাত তুলছে না। কেন তুলছে না? তবে কি অয়নকে সে পছন্দ করে? না, মুখে মুখে তো অয়নকে সহ্য করতেই পারে না অধরা, তাহলে পছন্দ করবে কেমন করে? অয়ন খাবার শেষ করে খানেক সময় রেস্ট করে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় অধরার বাড়ির সামনে। অধরার বাড়ির সামনে এসে অয়ন অধরার জন্য অপেক্ষা করছে। রোজ এই সময় অধরা বাড়ি থেকে বাহিরে বের হয়। অয়ন খানেক সময় অপেক্ষা করতেই অধরা নিজের বাড়ি থেকে বেরিয়ে এলো। অয়ন প্রতিদিনের মতো ঠিক অধরার পেছন পেছন চলতে লাগলো। অধরা অয়নকে দেখতে পেয়ে ভীষণ বিরক্তি বোধ করছে। অয়ন পেছন থেকে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো জনাবা, এত চুপ কেন? আজ বুঝি আর ঝাড়ি দিবেন না? দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরও কেন আমায় বিরক্ত করছেন? কি চাই আপনার? যা চাই তাই দিবেন? যদি আমার সাধ্যের মধ্যে থাকে তবে অবশ্যই চেষ্টা করব। আমার তো টাকা পয়সার প্রয়োজন নেই, শুধু আপনার ভালোবাসার প্রয়োজন। এটা দিয়ে দাও, আমি আর কোনো ধরনের ফাইজলামি করব না, প্রমিস। অয়নের কথাটি শুনে অধরা তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে ফেললো। অয়ন অধরার হাসির শব্দ শুনে ভীষণ অবাক হয়ে যায়। অয়ন অধরাকে আবারও বলতে লাগলো, কি হলো, হঠাৎ করে হাসছো কেন? আমি কি কোনো জোকস বলেছি? আমার থেকে ভালোবাসা চাইতে আপনার একটু লজ্জা করলো না? মানে কি ভাবেন আপনি নিজেকে? আপনার এই অত্যাচার সহ্য করছি বলে কি আপনার সব কথা আমি নীরবে মেনে নেব? আপনাকে ভালোবাসার কথা আমি কখনো ভাবতেও পারি না। আপনি একটা ওয়েট, তোমার ভাবনার কথা আমি জানতে চাইনি। যতদিন আমায় ভালোবাসা না দিবে ততদিন এই অয়ন চৌধুরীর রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে। তোমার সাথে ভালোভাবে কথাই বলা যায় না। আপনাকে কথাও কেউ বলতে বলেনি, আর না বলেছে বিরক্ত করতে। প্লিজ আমায় আর জ্বালাতন করিয়েন না। তোমার এই মিষ্টি কথায় চিরা ভিজবে না, আমি তো জ্বালাবোই, আরো বেশি করে জ্বালাবো। অয়ন কথাটি শেষ করতেই অধরার হাত ধরে ফেললো। অধরা কিছুতেই বুঝতে পারলো না অয়ন হাত ধরতেই অধরা অয়নের হাত থেকে নিজের হাতকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। তবে অয়ন বেশ শক্ত করে অধরার হাত চেপে ধরেছে, যার ফলে অধরা কোনোভাবেই
অয়নের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে পারছে না। অধরার মেজাজটা ভীষণ খারাপ হয়ে যায়। অধরার রাগে গজগজ করতে করতে একটা সজোরে হ্যাচকা টান দিয়ে নিজের হাত জোড়া অয়নের হাত থেকে ছাড়িয়ে নিল। অয়ন অধরাকে কিছু বলতে যাবে তার আগে অধরা ভীষণ কর্কশ কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, দেখুন অয়ন, আমি চাই না পাবলিক প্লেসে আপনার সাথে কোনো খারাপ কিছু করতে। দয়া করে নিজের সম্মানটা বজায় রাখুন। আমায় আর একবার যদি আপনি কোনোভাবে বিরক্ত করেন তো আমি সত্যি বলছি, তারপর যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। অধরার কথাটা শুনে অয়নও কিছু একটা ভেবে অধরার পেছন থেকে সরে গেল। অয়ন চলে যেতেই অধরা একটা শান্তির নিঃশ্বাস ফেললো। কতক্ষণ আর এমন টর্চার সহ্য করা যায় বলুন? অধরারও ধৈর্যের বাঁধ আছে, আর যখন সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আর মাথা কাজ করে না। অয়ন চলে যেতেই অধরা নিজের গন্তব্যে চলতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতেই অধরা দেখতে পায় রাস্তাটা কেমন যেন নীরব হয়ে গেছে, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। অধরা এই দৃশ্যটা দেখে মোটেও ভয় পেল না, কারণ অয়ন ছাড়া আর কোনো বিপদকে অধরা তোয়াক্কা করে না। অধরা আপন মনে হাঁটতে লাগলো। অধরা হাঁটছে আর অনুভব করছে কেউ একজন আছে যে কিনা অধরাকে এখনো ফলো করছে। তবে কে এসে সেটা অধরা বুঝতে পারছে না। অধরা কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ করে অধরার সামনে দুইজন ছেলে চলে আসে। অধরা এই ছেলেদের কাউকে এর আগে কখনো দেখেনি। অধরা ছেলেগুলোকে এড়িয়ে যেতে চেষ্টা করতেই ছেলেগুলো অধরার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। অধরা দুপা পিছিয়ে যেতেই হঠাৎ অনুভব করে তার পেছনেও দুজন ছেলে দাঁড়িয়ে আছে। অধরা এতগুলো লোক দেখে খানিকটা বিব্রত হয়ে প্রশ্ন করে, আপনারা কারা? আর আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? কি চাই আপনাদের? আমাদের তো বেশি কিছু চাই না সোনা, আমাদের শুধু তোমাকে চাই, তাও 2 ঘন্টার জন্য। ছেলেটার কথাটা বলতেই অধরার বুকের উপর থাকা ওড়নাটার দিকে হাত বাড়িয়ে দিল। অধরা নিজের ওড়নাটা ওদের থেকে আড়াল করতে চেষ্টা করছে, তবে পারছে না। ছেলেটা হ্যাচকা টান দিয়ে অধরার বুকের ওপর থেকে ওড়নাটা কেড়ে নিল। অধরা নিজের উন্মুক্ত বুকটা হাত দিয়ে ঢেকে আড়াল করলো। অধরা বারবার ছেলেগুলোকে অনুরোধ করছে যাতে করে তারা অধরাকে যেতে দেয়। অধরার কথার কোনো পাত্তা না দিয়ে একটা ছেলে পেছন থেকে অধরার শরীরের উপর হাত দিতে চেষ্টা করতেই দুম করে কোথা থেকে যেন অয়ন চলে আসে আর ছেলেটার হাত দুম করে ধরে ফেলে। অধরা অয়নকে দেখতেই মনের মধ্যে সাহস অনুভব করলো। দৌড়ে এসে অধরা অয়নের পেছনে লুকিয়ে পড়লো। অয়ন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি ভালো চাস তো এখান থেকে সব কটা দৌড়ে পালিয়ে যা। আমি আর তোদের মুখ এখানে দেখতে চাই না। কে বে তুই? এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে কোনো হিরো। আরে গাধা, এই গল্পের হিরো তো আমি। তোরা শুধু শুধু এসে এই মেয়েটাকে বিরক্ত করছিস। ওকে বিরক্ত করার অধিকার শুধুমাত্র আমার। আই, সবাই মিলে তাহলে একটু মাস্তি করি। শুধু শুধু আমাদের সাথে শত্রুতা করার মানে আছে কি? মস্তি তো আমিও করতে চাই, তবে তোদের সাথে। এই মেয়ের সাথে মস্তি করার কোনো ইচ্ছা নাই আমার, কারণ এই মেয়েটাকে আমি মন থেকে ভালোবাসি। তাই নাকি? আজ তোর সাথে সাথে এই মেয়েটাও যাবে। অয়ন ছেলেগুলোর কথা শুনে হেসে ফেলল। অয়ন নিজেও জানে যে এতগুলো ছেলের সাথে একা অয়ন পেরে উঠবে না, তবে যেখানে অধরার প্রশ্ন সেখানে অয়ন পিছপা হবে না। ছেলেগুলো অয়নের দিকে দৌড়ে ছুটে এগিয়ে আসতে লাগলো। অয়ন ধীর গতিতে নিজের শার্টটা কোমরের উপরে তুলতেই ছেলেগুলো ঠায় পাথরের ন্যায় দাঁড়িয়ে পড়লো। অয়ন নিজের কোমরে হাত দিতে ছেলেগুলো ছোটাছুটি করে অয়নের সামনে থেকে পালিয়ে গেল। ছেলেগুলোর পালানো দেখে অধরা খানিকটা অবাক হয়ে যায়। হঠাৎ করে এই ছেলেগুলো এমন করে পালিয়ে গেল কেন? কিছুই বুঝতে পারলো না অধরা। ছেলেগুলো চলে যেতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আমি সাথে আসলে তো সমস্যা শুরু হয়ে যায়। আমায় তাড়িয়ে দিতে পারলেই তুমি বেঁচে যাও। দেখেছো আমার না থাকার পরিণামটা কি হতে পারে? সেসব না হয় বুঝলাম, তবে এটা বুঝতে পারছি না যে ছেলেগুলো এমন ভাবে পালিয়ে গেল কেন। আপনি কি ওদের চেনেন আগে থেকে? এদেরকে আমি চিনব কোথা থেকে? নিজের ক্লাসের স্টুডেন্টদেরও ঠিকমতো চিনি না, আবার এই বখাটেগুলো। ওদেরকে বখাটে বললেন কেন? ওরা আর আপনি তো এক, দুজনের কাজই এক, ইফটিজিং করা। তাই না? ওরা আর আমি এক না। ওকে, আমি একজনকে জ্বালাতন করি, তাও তাকে ভালোবাসি বলে। আর ওরা তো সবার সাথে এমন করে। ওরা আর আমি এক হলাম কেমন করে? পাপ অল্প করা আর বেশি করা এক ব্যাপার, আপনাকে বুঝিয়ে লাভ নেই। এটা কি হলো? আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি আমায় ধন্যবাদ না দিয়ে এমনভাবে অপমান করছো? এটা কিন্তু একদম ঠিক কথা না অধরা। ও আচ্ছা, ধন্যবাদ হয়েছে। হুম, কেউ আমায় ধন্যবাদ বললে আমি তাকে রিটার্ন কিছু দিয়ে দিই, আর তোমাকে রিটার্ন কিছু দিতে চাই। আপনি আমায় আবার কি রিটার্ন দিবেন?
সেটা না হয় আমি নিজেই বুঝে নিলাম, তোমায় ভাবতে হবে না। অয়ন কথাটা বলতেই অধরার দিকে এগিয়ে এলো। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা বোঝার চেষ্টা করছে অয়ন কি করতে চলেছে। অয়ন অধরাকে বেশি সময় দিল না। দুম করে অধরার গালের উপর নিজের হাত জোড়া চেপে ধরলো। অধরার গালে চুমু পড়তেই অধরা চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। অয়ন অধরার গালে চুমু খেয়ে অধরাকে বাই বলে দ্রুত চলে যায়। অধরা নিজের গালের উপর হাত জোড়া রেখে অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। অয়ন অধরার সামনে আর দাঁড়ালো না, কারণ অয়ন জানে এরপর অধরার রিয়াকশনটা দেখার মতো হবে। আর অয়ন কোনোভাবেই চায় না মুডটা খারাপ করতে, তাই খানিকটা পালিয়েই গেল অয়ন। অধরা বাড়ি আসার পর থেকে কেন জানি নিজের অজান্তেই বারবার অয়নের কথা ভাবতে লাগলো সে। অয়নের প্রতি হঠাৎ করে এতটা ভালো লাগা কেমন করে জন্মালো তার, এর উত্তরটা অজানা হয়ে আছে। 2 দিন ধরে অয়ন আর অধরার কোনো দেখা হয়নি, আর না হয়েছে কোনো কথা। অধরাও এই 2টি দিন অয়নকে না দেখতে পেয়ে, অয়নের সাথে কথা না বলতে পেরে মনমরা হয়ে গেছে। কোনো কাজেই তার মন বসছে না। বারবার অয়নের ফাজলামি টিজিং গুলো মিস করছে সে। ছেলেটা তো আর কারোর সাথে এমন করে না, শুধু তো অধরার সাথেই এমন করে। অধরা অয়নের মাঝে নিজের ভালোবাসাকে খুঁজতে লাগলো। 2 দিন পর হঠাৎ করেই অধরার বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। নিজের রুম থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছা না থাকার পরেও অধরা বেরিয়ে এসে দরজা খুলতেই দেখতে পায় অয়ন আর তার পাশে কিছু লোক আছে। অধরা একটু চমকে গিয়ে বলে উঠলো, অয়ন, ওনারা কারা? আর তুমি এতদিন পর কোথা থেকে এলে? কোথায় ছিলে তুমি? আমি তো বিয়ের প্রিপারেশন নিচ্ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। এই যে বাবা মাকে নিয়ে চলে এলাম পাকা কথা বলার জন্য। অয়নের কথার কোনো আগামাথা খুঁজে পেল না অধরা, শুধুমাত্র অবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকলো সে। অয়নের গলার কণ্ঠস্বর পেতেই অধরার বাবা মা চলে আসলো। ওনারা আগে থেকেই জানতো অয়নের ব্যাপারে, আর আজ যে তারা দেখা করতে আসবে, অধরাকে দেখতে আসবে, সেটাও তারা আগে থেকেই জানতো। তবে অধরাকে সারপ্রাইজ দিবে বলে তাকে কিছু জানানো হয়নি। অতঃপর আর কি, অয়ন আর অধরার বিয়ের কথা পাকা হয়ে যায়। বিয়ের কথা পাকা হবার আগে অধরার থেকে তার সিদ্ধান্ত জিজ্ঞেস করতেই অধরা প্রথমে তো সরাসরি না করে দেয়। তবে অয়ন তো আর যেমন তেমন পাগল না, আস্ত একটা পাগল। ঠিক অধরাকে রাজি করিয়েই নিল। আমার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? কোথায় তাকালাম? আমি তো তোমার চোখের দিকে তাকিয়ে আছি। মিথ্যা বলো না, আমি দেখেছি কোথায় তাকিয়েছো। তোমার চোখ খারাপ হয়ে গেছে। আমার চোখ কেন খারাপ হতে যাবে? আমার মতো ভালো চোখের মানুষ তুমি আর দুটো খুঁজে পাবে? আপনার চোখ সম্পর্কে আমার আইডিয়া আছে। এখন বলুন, আর কত সময় ধরে এখানেই বসে থাকবেন? বাড়ি ফিরবেন না? না, ফিরবো না। আজ সারাদিন আমরা এখানে বসে গল্প করব। না, আমার এসব পছন্দ হয় না। আমি শুনেছি রেস্টুরেন্টে এসে অনেক ছেলে মেয়ে বাজে কাজ করে। আমি ওসব করতে চাই না। আমি বাড়ি ফিরবো। বাজে কাজ কি করে? তাছাড়া একটু আধটু করলে সমস্যা হয় না? আয়ান কথাটা বলতেই একটা দুষ্টু হাসি দিল। আফিফার সাথে আয়ানের ভালোবাসার সম্পর্ক প্রায় বছর খানিক হবে। এই 1 বছরের সম্পর্কের মাঝে আয়ান আফিফার শরীরে স্পর্শ তো দূর, আফিফা আয়ানকে একটিবারও আফিফার হাত ধরে হাঁটার অনুমতিও দেয়নি। আয়ান যদিও অনেকবার চেষ্টা করেছে আফিফার হাত ধরতে, তবে আফিফা সাফ সাফ আয়ানকে জানিয়ে দেয় যে তার এসবে কোনো আগ্রহ নেই। তাছাড়া আফিফা চায়ও না আয়ান আর তার মাঝে কোনো ধরনের পাপ জায়গা পাক। সেদিন আয়ান ইচ্ছে করে আফিফার হাত স্পর্শ করে। আফিফা সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে আয়ানকে বলে বিয়ে করে নিতে, তারপর পবিত্রভাবে তাকে স্পর্শ করতে। তবে আয়ান বিয়ে করতে পারছে না, কারণ আফিফার বাবা কখনো আয়ান আর আফিফার সম্পর্ক মেনে নেবে না। আয়ানের কথাটা আফিফার একটুও পছন্দ হলো না। আফিফা আয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই আয়ান একটা মুচকি হাসি দিয়ে আফিফাকে উদ্দেশ্য করে বলল, আরে পাগলি, মজা করছিলাম। তুমি জানো না আমি কেমন? অযথা ভয় কেন পাও তুমি? অযথা ভয় না, আজ তোমার মাথায় এই চিন্তাটা আসছে। আগামীকাল সত্যি সত্যি তুমি জেদ করবে। তোমার আবদার পূরণ করাটা আমার পক্ষে সম্ভব হবে না, তাই কি? আর শোনো, আমার মনের মধ্যে অনেক ইচ্ছা আছে। আমি মেনে নিচ্ছি আমি অনেক কিছু চাই, কিন্তু তার মানে এটা নয় আমি তোমাকে জোর করব। আমি আসছি, আমার ভালো লাগছে না কথা বলতে। আফিফা কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল। আয়ান আফিফার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আয়ান আপন মনে ভাবছে যে আয়ান তো আফিফার সব কথা মেনে নিল,
তবে কেন আফিফা এখন উঠে পড়ছে? আয়ান আফিফার হাত ধরতেই আফিফা আয়ানের দিকে আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আয়ান সাথে সাথে আফিফার হাত ছেড়ে দিল। আয়ান আফিফাকে উদ্দেশ্য করে বলল, এমন করছো কেন? আমি তো বললাম আমার কোনো বাজে ইচ্ছে নেই, তারপরও তুমি এমন করে চলে যাবে? দেখো আয়ান, আমাদের সম্পর্কের অনেক বছর হয়ে গেছে। আমি চাইছি না এই লুকোচুরিটা আর হোক। তোমার যদি আমায় বিয়ে করার সাহস থেকে থাকে তবে পরিবারকে জানাও, অন্যথায় এই সম্পর্কটা এখানেই শেষ। আফিফা কথাটা বলতেই রেস্টুরেন্ট থেকে হনহন করে বেরিয়ে যায়। আয়ান ঠায় থ হয়ে বসে আছে। আফিফার কথাগুলো যেন তার মাথার উপর দিয়ে গেছে। আয়ান আফিফার শেষে বলা কথাটার মানে বুঝতে পারল না। আফিফার কথাটা যেন আয়ানের বুকের মধ্যে তীব্র আঘাত করলো। আফিফার সাথে আজকের পর থেকে আয়ানের কোনো সম্পর্ক থাকবে না। এটা শোনার পর আয়ানের চোখের পাতা যেন ভারী হয়ে এলো। আয়ান অনেকভাবে চেষ্টা করেছে আফিফার পরিবারকে মানিয়ে আফিফাকে বিয়ে করতে, তবে আফিফার বাবা সরাসরি আয়ানকে তার মেয়ের জীবন থেকে সরে যেতে বলেছে। আর আজ আফিফাও সেটাই বলল। আয়ানের বুকের মাঝে যেন পাহাড় সমান কষ্ট এসে জমা হলো। আয়ান কিছু সময় আফিফার কথা ভাবার পর নিজের জায়গা থেকে উঠে পড়ল। ভালোবাসায় বিশ্বাস থাকা জরুরি। যেই ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসা থাকার থেকে না থাকাই উত্তম। আয়ান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে। বাড়ি আসতেই আয়ান দেখতে পায় তার মা বাবা তৈরি হচ্ছে, হয়তো কোথাও যাবেন তারা। আয়ান সেই দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে চলতে লাগলো। আয়ানকে চলে যেতে দেখে তার মা পেছন থেকে আয়ানকে উদ্দেশ্য করে বলল, কিরে, কোথায় ছিলি সারাদিন? তোকে ফোন করেও পাওয়া যায় না আজকাল। না মা, আসলে একটু বাইরে ছিলাম, তাই আর কি। আচ্ছা শোন, আমি আর তোর বাবা মিলে একটা মেয়েকে দেখতে যাচ্ছি। তুই বাড়িতেই থাকিস, ঠিক আছে? একটা মেয়েকে দেখতে যাচ্ছ মানে? কোন মেয়েকে দেখতে যাচ্ছ? আরে তোকে তো বলা হয়নি, তোর বাবার বন্ধুর মেয়েকে দেখতে যাচ্ছি। মেয়েটা মাশাআল্লাহ অনেক ভালো আর দেখতেও সুন্দরী, তোর ভীষণ পছন্দ হবে। বাহ, আমায় না জানিয়ে তোমরা আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছ? ভালো মতো ব্যাপারটা শোনো মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার সমস্যা আছে। তোর কোনো কথাই আমি শুনবো না। সে 2 বছর ধরে বলছিস, আজ না পরে পরে। আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতনি নিয়ে খেলা করার। দেখো, আমি আমার কথা বলে দিয়েছি, আমি এখন বিয়ে করতে পারবো না, এটাই হচ্ছে ফাইনাল। আয়ান কথাটা শেষ করতেই হনহন করে নিজের রুমে চলে যায়। আয়ানের কথা শুনে তার বাবা মায়ের মুখ শুকিয়ে যায়। তারা অনেক আশা নিয়েছিল যে আয়ানের জন্য তাদের পছন্দ করা মেয়েকে আনবে, কিন্তু আয়ান তো সরাসরি না করে দিল। তাছাড়া আয়ানের বাবা মায়ের পছন্দ করা মেয়েটা দেখতেও বেশ সুন্দরী, তাই আয়ানের পছন্দ তার বলার অপেক্ষায় রাখে না। কিন্তু আয়ান তাদের সব আশাকে এক ঝটকায় শেষ করে দিল। আয়ান নিজের রুমে এসে মন খারাপ করে বসে আছে। কোনো কিছুতেই মন লাগছে না তার। মুখের মধ্যে তীব্র ব্যথা করছে আয়ানের। আফিফার কথা ভীষণ করে মনে পড়ছে তার। আয়ান কিছু সময় বিছানায় বসে থাকতে হঠাৎ করে আয়ানের ফোনে কল চলে এলো। আয়ান বেশ দ্রুত নিজের ফোনটা বের করতে চেষ্টা করলো। আয়ান ভাবছে হয়তো আফিফা কল করেছে। আয়ান পকেট থেকে ফোনটা বের করে হাতে নিতেই ফোনের স্ক্রিনে তাকায়। ফোনের স্ক্রিনে তাকাতে আয়ানের ঠোঁটের উপর থেকে হাসির ঝলকটা উধাও হয়ে যায়। আয়ান যা ভেবেছে তেমন কিছু না। আয়ানের ফোনে কল এসেছে, তবে সেটা আফিফা করেনি, আয়ানের এক বন্ধু করেছে। আয়ান কলটা পিক করতেই ওপার থেকে রনি আয়ানকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, সারাদিন কোথায় থাকিস তুই? তোকে কল করেও পাওয়া যায় না। কোথায় আবার? বাড়িতেই থাকি। আসলে আমি একটু বিজি থাকি, তাই কলটা পিক করতে পারিনি। কেন কল করেছিস? কিছু বলবি নাকি? এটা আবার কেমন ধরনের কথা আয়ান? আমি তোকে কোনো প্রয়োজন ছাড়া কল করতে পারি না বুঝি? না, তো পারিস, তবে কোনো প্রয়োজন আছে বলেই তো এত কল করেছিস। প্রয়োজন বলতে তোর খোঁজ নিতেই কল করেছিলাম আর কি। আচ্ছা যাক, বাদ দে। আচ্ছা মামা, আফিফার কি খবর? কথা হয় তোর সাথে? আর কথা, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি সে আমায় বিশ্বাস করতে পারছে না, আমায় অবিশ্বাস করে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? তোদের এতদিনের সম্পর্ক শেষ কিভাবে করে দিতে পারলো? শেষ করে দেয়নি তো, এমন এক শর্ত দিয়েছে যেটা পূরণ করতে পারলে তার সাথে আমার সম্পর্ক থাকবে, আর না হয় থাকবে না। বলিস কি? ভালোবাসায় কি আবার কোনো শর্ত থাকে নাকি? ভালোবাসায় তো শুধুমাত্র ভালোবাসাই থাকে। আমিও তো তাই ভাবতাম, হয়তো আমার ভাবনা ভুল ছিল, তাই তো ছেড়ে চলে গেছে। আচ্ছা মামা, আমার একটু পরিষ্কার করে বলতো,
কি হয়েছে আসল ঘটনা? আমি তো মানে তোর কথার কিছুই বুঝতে পারছি না। আয়ান রনিকে সবকিছু খুলে বলল। রনি আফিফার কথাগুলো শুনে চমকে যায়। ভালোবাসার মানুষের সাথে কেউ এমন ব্যবহার কি করে করতে পারে? রনি আরো কিছু সময় আয়ানের সাথে কথা বলে কল কেটে দিল। আয়ান কল কেটে দিয়ে নিজের রুমে বসে থাকলো। সকালবেলা আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আয়ান ফ্রেশ হয়ে এসে নাস্তা করতেই আয়ানের ফোনে কল চলে এলো। আয়ান ফোনটা হাতে নিতেই দেখলো আফিফা কল করেছে। আয়ান আফিফার কল পেতেই কলটা কেটে দিল। আয়ানের ইচ্ছে নেই আফিফার সাথে কথা বলার, কারণ আফিফার যদি তাকে সত্যিই ভালোবাসতো তবে আয়ানকে সে বিশ্বাস করত। আয়ানকে আফিফা বিশ্বাস করে না, আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না। আয়ান কলটা কেটে দিতেই আফিফা বারবার আয়ানকে কল করতে থাকলো। আয়ান শেষে বাধ্য হয়ে কলটা পিক করলো। আয়ান কলটা পিক করতে ওপার থেকে আফিফা আয়ানকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলল, আয়ান প্লিজ আমার কথা শোনো, প্লিজ কলটা কেটে দিও না প্লিজ। বলো, কি কথা বলবে? আয়ান, বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আগামীকাল আমার বিয়ে। আমি কি করব বুঝতে পারছি না কিছু, প্লিজ একটা উপায় বের করো। আমি কি উপায় বের করব? তোমার বিয়ে হয়ে যাচ্ছে তো হয়ে যাক, সমস্যা নেই কোনো। আয়ান এইসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবেসে অন্য কাউকে আমি কেমন করে বিয়ে করব? যেমন করে আমায় ছেড়ে যেতে চাইছো ঠিক অমন ভাবে বিয়ে করবে। আমায় আর বিরক্ত করো না, রাখছি। আয়ান, এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। যদি এটাই তোমার শেষ কথা হয়ে থাকে তো আমারও শেষ কথা শুনে রাখো। আমি যদি তোমায় আপন করে না পাই তবে এই জীবন আমি রাখবো না। কারোর জন্য কেউ মরে যায় না আফিফা, এটা নিছক মিছে কথা। সবাই বেঁচে থাকে। সবার কথা তো বলতে পারছি না, তবে আমার নিজের কথা বলতে পারছি। সুখবরটা খুব শীঘ্রই পাবে আশা করি। আফিফা কথাটা বলতেই কলটা কেটে দিল। আয়ান আর দ্বিতীয়বার কল করলো না, কারণ আয়ান ভাবছে হয়তো আফিফা মজা করছে তার সাথে। আজ অব্দি সবাই বলে প্রিয়জনের জন্য জীবন দিয়ে দিতে পারে, মরে যেতে পারে, তবে সেটা শুধুমাত্র কথার কথা থাকে, সত্যিটা ভিন্ন হয়ে থাকে। আর আয়ান আর কি বা করবে? আফিফার বাবা মাকে অনেকবার সে বোঝাতে চেয়েছে, কিন্তু তারা আয়ানের কোনো কথাই শোনেনি, বরং অপমান করেছে আয়ানকে। আয়ান তবু আফিফাকে নিয়ে বাঁচতে চেয়েছে, কিন্তু আফিফার তো চিন্তা অন্য কিছুই ছিল। আয়ান নিজের মতো করে বিছানায় বসে আছে। আফিফার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে, এই কথাটা ভাবতেই আয়ানের কলিজাটা কেঁপে উঠছে। নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের সাথে সহ্য করতে পারবে না আয়ান। আয়ান আফিফার কথা ভাবতে লাগলো আপন মনে। কিছু সময় আফিফার কথা ভাবতেই আয়ানের রুমে চলে আসে তার মা। আয়ানের মা এসে আয়ানকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল, আয়ান, আমার তোর সাথে কিছু কথা ছিল, তুই কি এখন ফ্রি আছিস? মা, বলো, কি কথা বলবে? আমায় সত্যি করে বল, তোর কি কোনো পছন্দ করা মেয়ে আছে? যদি থাকে তো বল, আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে সব ঠিক করে নেই। মা, আমার কাকে পছন্দ আর কাকে চাই সেসব তো তোমরা জানো। আমি আফিফাকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আফিফা, ওই মেয়ের কথা তুই এখনো মনে রেখেছিস? তুই কি ভুলে গেছিস ওর বাবা আমাদের কেমন করে অপমান করেছে, কেমন করে আমাদের ছোট করেছে? আমি কিছু ভুলে যাইনি, তবে আফিফা তো কিছু করেনি, ভুল ওর বাবা করেছে। আফিফার কোনো ভুল ছিল না মা। আফিফার পক্ষে কথা বলা বন্ধ করে দে। ওই মেয়ে ওর বাবার মতো। যদি ওই মেয়ে তোকে সত্যি ভালোবাসতো তবে তোর কাছে ছুটে চলে আসতো, বাবা মায়ের জন্য অপেক্ষা করতো না। আমার কাছে যেমন তোমরা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওর কাছে ওর বাবা মা গুরুত্বপূর্ণ, তাই ও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তুই যত যাই বলিস, আমরা আর গায়ে পড়ে অপমানিত হতে পারবো না বাপু। ওই মেয়েকে নিয়ে আমাদের মনে আর কোনো ইচ্ছে নেই। আয়ানের মা কথাটা বলতেই চলে যায় আয়ানের রুম থেকে। আয়ান আগে থেকেই জানতো তার মা এই সম্পর্কে কোনো বিশেষ আগ্রহ দেখাবে না, কারণ আফিফার বাবা যেভাবে তাদের অপমান করেছে তারপর আর আফিফাকে নিয়ে কোনো ভাবনা থাকা অন্তত তাদের পক্ষে সম্ভব নয়। আয়ানের রুম থেকে তার মা চলে যেতেই আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে আফিফার ভাবনায় মগ্ন হয়ে পড়ল। আফিফার কথা ভাবতে ভাবতে কখন যে আয়ানের চোখের পাতা এক হয়ে গেছে তা সে জানে না। পরদিন সকালে আয়ানের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। আয়ান ফোনটা পিক করতেই চমকে উঠল আয়ান। আয়ানের চমকে ওঠার কারণ ফোনের ওপারে ছিল আফিফার বাবা। আফিফার বাবার কল পেয়ে আয়ান খানিকটা অবাক হয়ে যায়। আয়ান ফোনটা পিক করতে আফিফার বাবা আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়ান, কোথায় আছো তুমি?
বাসায় আছি মা। কিন্তু কেন আঙ্কেল, কি হয়েছে? আফিফা হাসপাতালে ভর্তি আছে, ওকে দেখতে চাইছে একটু। যদি তুমি একটু আসতে তবে। আফিফার বাবা সম্পূর্ণ কথাটা বলতে পারল না। পুরো কথাটা বলার আগেই উনি কান্না করতে লাগলেন। আয়ান ওনাকে কান্না করতে দেখে আর বুঝতে বাকি থাকলো না যে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে। তা না হলে উনি কখনো আয়ানকে কল করতেন না। আয়ান ফোনটা রেখে দিয়ে ভীষণ বিচলিত হয়ে দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে যায়। আয়ান হসপিটালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আপন মনে ভাবছে আফিফা যেটা বলেছে সেটা তো আয়ান মজা ভেবেছে, কিন্তু আফিফা সেই মজাটাকে সত্যি করে দিল। আয়ানের বুকের মধ্যে যেন কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। আয়ান এই যন্ত্রণা যেন সহ্য করতে পারছে না। আয়ান হসপিটালে এসে দ্রুত খোঁজ নিল আফিফা কোন কেবিনে আছে। অতঃপর আফিফার কেবিনে চলে আসে সে। আফিফা বিষ খেয়ে নিয়েছে। যদিও সব বিষ বের করা হয়েছে, তবে আফিফার অবস্থা মোটেও ভালো নয়। আয়ান আফিফার কেবিনে এসে আফিফার পাশে বসলো। আফিফার হাত ধরতে আফিফা আয়ানের দিকে তাকালো। আয়ান আফিফাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, কি দরকার ছিল এসব পাগলামি করার? যদি আজ খারাপ কিছু হয়ে যেত তখন কি হতো? কি নিয়ে বাঁচতাম আমি? কেন? তুমি তো বলেই দিয়েছো আমার যাই হোক তাতে তোমার কিচ্ছু না। তাহলে আমি কিসের আশায় বেঁচে থাকবো? আমি তোমার ছাড়া বেঁচে থাকতে পারবো না, তাই নিজেকে শেষ করে দিচ্ছি। আফিফার কথা শেষ হতে আয়ান আফিফাকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরলো। আফিফা চোখ বন্ধ করে আয়ানকেও আজ জড়িয়ে ধরলো। আয়ান আফিফাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি ছাড়া আমিও বাঁচতে পারবো না। অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। আমিও তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আয়ান আর আফিফার ভালোবাসার কাছে আফিফার বাবাকে হেরে যেতে হলো। আফিফার বাবা সেই দিন আয়ান আফিফাকে সারা জীবনের জন্য এক করে দিল। ভালোবাসা এটাকেই বলে। হাজার ঝড় বাধা উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা একটা না একটা সময় তাদের পূর্ণতা ঠিক খুঁজে নেয়। সত্যিকারের ভালোবাসার সম্পর্কগুলোকে বিচ্ছেদের শব্দটা নিয়ে আসবেন না। আচ্ছা, তোমার পছন্দের জিনিসটা কেটে ফেলার সময় তোমার কেমন লেগেছে? ওসব জেনে তুমি কি করবে? আমার শরীরের অংশ ওটা, শোক লাগবে নাকি? কি করব আবার? এমনি জানতে চাইছি, বলো না। হ্যাঁ, ভীষণ কষ্ট লেগেছিল। আমি কান্না করেছিলাম অনেক। আহ, পাগল ছেলে, কাঁদার কি আছে? ওটাই তো আসল সুখ। তখন কি আর সেই শোক বুঝতাম? তখন ভাবতাম যে ব্যথা করছে, তাই কান্না করে ফেলেছি। বলো কি, কেটে গেছে ওটা? আর ব্যথা কি না লেগেছে তোমার? আচ্ছা, এটা কি মনের ব্যথা নাকি? আরে ওই গাধি, মনের ব্যথা হবে কেন? এটা তো আমার শরীরের অংশ, তাই ব্যথা লেগেছে। আহাদের বারবার নিজের শরীরের অংশ বলায় নিধি খানিকটা অবাক হয়ে যায়। নিধি কোরবানির পশুর কথা বলছে আহাদকে। আহাদ যখন ছোট ছিল তখন তার পছন্দের একটা পশু ছিল। সেটাকে কোরবানি করার সময় আহাদের ফিলিংস কেমন ছিল তা জানতেই নিধি আহাদকে প্রশ্ন করে, কিন্তু আহাদ তো অন্য কিছুই উত্তর দিচ্ছে। নিধি আহাদকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এই পাগলের মতো কি সব বলছো? তোমার শরীরের অংশ একটা পশু কেমন করে হয়? পশু মানে? দাঁড়াও, তুমি এতক্ষণ কি নিয়ে কথা বলছিলে? কি নিয়ে কথা বলছি মানে? আমি কোরবানির পশুর কথা বলছি। তুমি যখন ছোট ছিলে তখন তোমার প্রিয় পশুটাকে কোরবানি করার অনুভূতি জানতে চাইছি। ও শিট, তুমি পশু নিয়ে কথা বলছো আর আমি তো অন্য কিছুই ভেবে বসেছিলাম। সরি গো। তাই মনে করবে? আমি জানি তো তোমার সারাদিন ওসব কথা ছাড়া মাথায় কিচ্ছু আসে না। ধুর পাগলি, তুমি এমন করে বলেছো যে আমি নিজেই তো কনফিউজ হয়ে গেছি, তাই ওই উত্তরটা দিয়েছি আর কি। সরি তো। হয়েছে, এখন সরো। আমি আমার কাজে যাই আর তুমি বাজারে যাও। যে জিনিস নিবে সেসব নিয়ে এসো। এই তো কিছু সময় আগে গরু নিয়ে এলাম, এখন আবার একটু বাজারে যেতে হবে। আগামীকালও তো সময় আছে, আগামীকালই যাই। আগামীকাল? আচ্ছা ঠিক আছে, সে না হয় যাবে। এখন তাহলে রেস্ট করো, আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। নিধি কথাটা বলতেই আহাদের পাশ থেকে উঠে পড়তে নিল। আহাদ নিধির দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। আহাদের মনের মধ্যে একটা রোমান্টিকতা ভর করে আছে। আহাদের মনের মধ্যে এই রোমান্টিকতা নিধি নিজেই জাগিয়েছে। এখন আহাদের মনকে অশান্ত করে সে কেটে পড়ছে। আহাদ কি এত সহজে নিধিকে যেতে দেবে নাকি? আহাদ দুম করে নিধির হাত ধরে ফেললো। একটা হ্যাচকা টান দিয়ে নিধিকে নিজের দিকে টেনে নিল সে। নিধি আহাদের টানের টাল সামলাতে না পেরে
হকচকিয়ে গিয়ে আহাদের বুকের উপর এসে পড়ল। আহাদের বুকের উপর এসে নিধি পড়তেই নিধির চুলগুলো বড্ড এলোমেলো ভাবে নিধির মুখের উপর এসে পড়ে। নিধি কিছুই বুঝতে পারছে না। কৌতূহলী হয়ে আহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আহাদ নিধির চুলগুলো পরম আবেশে স্পর্শ করলো। সব চুলগুলো ঠিক করে দিয়ে নিধির কানের পেছনে গুজে দিল সে। নিধির দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকাতেই নিধি নিজের স্বামী আহাদকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? তুমি আমার সাথে এমন করলে কেন? আমি আমার স্ত্রীকে নিজের কাছে আনতে পারবো না নাকি? তুমি কিন্তু দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছ। এমন করলে কিন্তু আমার হাতে মার খেতে হবে তোমায়। ওরে আমার রাগী বউটারে, তোমার রোমান্টিক স্বামীর একটু রোমান্টিকতা তোমার সহ্য হয় না বুঝি? না গো, হয় না। আমার এসব দেখলে গা জ্বালা করে। কাজের কাজ পড়ে আছে আর ওনার রোমান্টিকতা জেগে উঠেছে। গতকাল রাতেও তো আদর করলে, তা মন ভরে নাই বুঝি? না গো না, আমার ওই অল্প আদরে কখনোই মন ভরে না। আমার আরো বেশি বেশি আদর চাই। তাই আসো, পিঠটা দাও, এক্ষুনি কিল খুশি মেরে মেরে আদর দিচ্ছি। তাই দাও, তবু কিছু তো দাও, আমার অনেক কিছু চাই। দেখো, এখন কিন্তু বেশি বেশি করছো তুমি। আমার কাজ আছে, আমায় যেতে দাও। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আহাদ কথাটা শেষ করতেই নিধির কোমরের উপর নিজের হাত জোড়া রাখলো। আহাদের হাতের গভীর স্পর্শ পেতেই নিধির সারা শরীর কেঁপে উঠল। আহাদ নিধির কোমরে হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলো। আহাদ সব সময় একদম পাগল হয়ে থাকে নিধিকে আদর করার জন্য। নিধি সবসময় মুখে মুখে বলে আহাদকে যে আদর করতে না, তবে মন থেকে সে আহাদের এমন পাগলামিগুলো ভীষণ রকম চায়। আহাদ নিধির কোমরে হাত বুলিয়ে দিয়ে নিজের গালের সাথে নিধির গাল ঘষতে লাগলো। নিধি নিজের চোখ বন্ধ করে আছে আর মুখ থেকে অস্পষ্টভাবে বলছে যে তাকে ছেড়ে দিতে, তবে আহাদের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র তোড়জোড় নেই তার। আহাদ নিধির গালে, গলায়, ঘাড়ে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। আহাদের ঠোঁটের পরশে নিধির মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আহাদ একটু একটু করে নিজের হাতটা নিধির নাভির উপর রাখতেই নিধি আহাদের শার্ট খামচে ধরল। আহাদ নিধির রেসপন্স দেখে নিজের মনের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আহাদ ব্যাকুল হয়ে উঠল নিধির মিষ্টি ঠোঁটের ভালোবাসার পরশ পাওয়ার জন্য। আহাদ নিধির গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়ার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে নিজের ঠোঁটজোড়া নিধির ঠোঁটের দিকে এগিয়ে দিল। নিধি চোখ বন্ধ করেই আছে আর নিজের স্বামীর ভালোবাসার স্পর্শগুলো অনুভব করে চলেছে। আহাদ আর নিধির ঠোঁট ছুঁই ছুঁই হয়ে আসতেই আচমকা আহাদের রুমের দরজায় কেউ নক করলো। আহাদের একটু ইচ্ছে করছে না নিধিকে ছাড়তে, তাই সে নিচের কাজ চালিয়ে যাচ্ছে। তবে দরজার ওপাশ থেকে বেশি শব্দ আসছে দেখে বাধ্য হয়ে নিধিকে ছাড়তে হলো তার। নিধিকে নিজের বাঁধন থেকে মুক্ত করে দিতেই নিধি চোখ মেলে তাকালো। আহাদের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে নিধি দরজার দিকে চলে গেল। দরজা খুলে দিতেই নিধি দেখতে পায় তার ছোট বোন এসেছে। নিধির ছোট বোন নীলা এসেছে বেড়াতে। নিধি দরজা খুলতেই নীলা নিজের বোনের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, ভর দুপুরে দরজা বন্ধ করে কি করছিলে আপু? এত সময় লাগলো দরজা খুলতে? আরে পাগলি, কি করবো আবার, ওই একটু শুয়েছিলাম আর কি। তোমার কথায় কেমন জানি সন্দেহ হচ্ছে আমার। দুলাভাই, সত্যি করে বলেন তো ঘটনাটা কি? আসল ঘটনা জানতে হলে তো তোমায় এখানে থাকতে হবে শালি আমার। আসো, তোমার সাথে এখন দরজা বন্ধ করে থাকি, তবেই বুঝতে পারবে আমরা কি করছিলাম। আহাদ কথাটা বলতেই নীলার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। নিধি আহাদকে চোখ রাঙানি দিল। ওইদিকে নীলা আহাদের দিকে এখনো হা করে তাকিয়ে আছে। হয়তো আহাদের কথার মানে সে বুঝতে পারেনি। নিধি নীলাকে উদ্দেশ্য করে বলল, তা কখন এসেছিস আর ফ্রেশ হয়েছিস কি? এই তো 10 মিনিট হবে, এখনো ফ্রেশ হইনি মাত্র। ভাবলাম তোর সাথে আগে দেখা করে নেই, তাই চলে আসলাম। বাবা, এখন দেখি দুলাভাইয়ের কোনো মান সম্মানই নাই। মানে আমার শালি শুধুমাত্র তার বোনের সাথে দেখা করতে এসেছে, আমার সাথে না। আপনি লোকটা ভালো না, অনেক পচা, তাই আপনার সাথে দেখা করার কোনো ইচ্ছা আমার নাই। ও মা, তাই নাকি? তা আমি কি করেছি শালিকা আমার? বলো আমায়, আমার তো জানতে হবে যে আমি কি এমন কাজটা করে পচা হয়ে গেছি, তাই না? এই যে আমার বোনকে নিজের বাড়িতে আটকে রেখেছেন, এটা কি কম কথা নাকি? ওরে বাবারে, তাই? আচ্ছা যাও, ঠিক আছে, নিয়ে যাও তোমার বোনকে।
আমিও দেখি কিভাবে নিয়ে যাও তুমি। তাই নিয়ে যাব, এখন আসছি। নীলা কথাটা বলে চলে যায়। নীলা আর আহাদের মধ্যে সব সময় ঝগড়া আর মজা চলতেই থাকে। এরা দুজন যেন সাপ নেউল। নিধি কখনো নীলা আর আহাদের এমন আচরণ দেখে তাদের কোনো প্রশ্ন করেনি, আর না কখনো নিধির মনে কোনো প্রশ্ন এসেছে। আহাদকে কখনো কোনো কিছুতে সন্দেহ করেনি নিধি। নিধি সব সময় আহাদকে বিশ্বাস করে, আর এই বিশ্বাস তাদের দুজনকে এক অদ্ভুত ভালোবাসায় বেঁধে রেখেছে। নিধি নীলাকে নিয়ে চলে যায় গেস্ট রুমে। অতঃপর নিধি দুপুরের খাবারের আয়োজন করে। সবাই একসাথে লাঞ্চ করে নিল। লাঞ্চ করে আহাদ নিজের রুমে চলে এলো। রুমে এসে আহাদ জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরে রিমঝিম ধারায় বৃষ্টি পড়ছে। হালকা মৃদু শীতল বাতাসে মনের মধ্যে যেন ভালো লাগার অনুভূতি জন্ম দিচ্ছে এই হাওয়া। আহাদ এক দৃষ্টিতে বৃষ্টির মুগ্ধতা উপভোগ করছে। কিছু সময় বাহিরের মেঘলা আকাশ দেখার পর আচমকা আহাদ অনুভব করলো তার পিঠের উপর কেউ একজন হাত রেখেছে। এই স্পর্শটা আহাদের ভীষণ চেনা। আহাদ পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তার প্রিয়তমা চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আহাদ চা খেতে খেতে বৃষ্টি দেখতে ভীষণ পছন্দ করে, তাই নিধি হয়তো চা করে দিয়েছে। নিধির হাতে একটা চায়ের কাপ দেখে আহাদ কৌতূহলী কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলল, চা নিয়ে আসছো ঠিক আছে, কিন্তু এক কাপে করে নিয়ে এলে কেন? তুমি খাবে না? আমি তো খাবো, একটা কাপে দুজন মিলে খাবো। কেন, তোমার ঠোঁট ভেজানো কাপে বুঝি আমি চা খেতে পারি না? সেটা তো পারোই সোনা, তার থেকে অনেক বেশি কিছুও করতে পারো। এখন আমায় বলো, মেঘলা আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে কি ভাবছিলে তুমি? কি আর ভাববো, একজন বিশেষ মানুষের কথা ভাবছিলাম। মানুষটা আমায় একটুও ভালোবাসে না, সব সময় আমার কাছ থেকে নিজেকে আড়াল রাখতে চায়। আমার পাশে তো আছে, কিন্তু খুব বেশি পাশে নেই। তাই নাকি? আচ্ছা বলেন জনাব, আপনার কত কাছে আসলে মনে হবে যে আমি আপনার পাশে আছি? এতটা পাশে চাই যেন তোমার নিঃশ্বাসের শব্দ আমার কানে এসে পৌঁছায়। আমার হৃদয়ের প্রতিটি শব্দ যেন তোমার হৃদয়কে স্পর্শ করে। আহাদ কথাটা শেষ করার পূর্বেই নিধি চায়ের কাপটা আহাদের হাতে ধরিয়ে দিয়ে আহাদকে শক্ত করে জড়িয়ে ধরলো। আহাদ নিধির এমন আলিঙ্গনে নিজেকে আরো গভীরভাবে প্রকাশ করলো নিজের প্রিয়তমার কাছে। আহাদ নিধিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে নিধির কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে দুজন বৃষ্টি দেখতে লাগলো আর গল্প করতে লাগলো। আহাদ আলতো করে নিজের ঠোঁটজোড়া কাপে ছুঁইয়ে দিয়ে চা পান করছে, আর সেই জায়গায় নিধি নিজের ঠোঁট রেখে আহাদের থেকে চা পান করছে। পরিবেশটা যেমন রোমান্টিক, ঠিক তেমন তাদের দুজনের মনের অনুভূতি। আহাদ চাটা শেষ করে নিয়ে নিধির দিকে তাকালো। নিধির ঠোঁটজোড়া গোলাপি রং থেকে যেন লাল হয়ে উঠেছে। আহাদ ওই রক্তিম কৃষ্ণচূড়া ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়ায় আলতো করে নিজের হাত ছুঁইয়ে দিল। নিধি চোখ বন্ধ করে অনুভব করছে তার ভালোবাসার মানুষটির ছোঁয়া। আহাদ আলতো করে নিধির ঠোঁট স্পর্শ করে দুম করে নিধির কোমর ধরে ফেলল। নিধিকে স্লাইড করে আহাদ নিজের কোলে তুলে নিল। আহাদের কোলে চড়তে নিধির ভীষণ ভালো লাগে। আহাদ নিধিকে নিজের সামনে ব্যালকনিতে বসিয়ে দিয়ে নিধির দিকে একটু এগিয়ে এসে পেছন থেকে নিধির কোমর জড়িয়ে ধরে নিধিকে উদ্দেশ্য করে নেশালো কণ্ঠে বলতে লাগলো, নিধি, আজকের এই আবহাওয়া, এই নীরব পরিবেশ, এই বৃষ্টির প্রতিটা ফোঁটা, মেঘাচ্ছন্ন আকাশ, সবকিছু দেখে তোমার মনের মধ্যে কি চাইছে? প্রচুর ভালোবাসা চাইছে। তোমার ভালোবাসার স্পর্শ চাইছে আমার দেহের প্রতিটা অংশ। তোমার মধ্যে হারিয়ে যেতে চাইছি আমি। তবে কেন অপেক্ষা করছো? ওই মিষ্টি ঠোঁটের স্বাদটুকু আমায় নিতে দাও মন ভরে। আমার এই অশান্ত মনকে শান্ত করার ওষুধটুকু দিয়ে দাও প্লিজ। আহাদের নেশালো কণ্ঠস্বরটা যেন নিধির মনকে আরো ব্যাকুল করে তুলেছে। নিধি নিজেকে আর দমিয়ে রাখতে পারছে না। আহাদের প্রতি তার দুর্বলতা যেন আরো প্রখরভাবে কাজ করছে। আহাদ নিধির কোমর থেকে হাত সরিয়ে নিতেই নিধি হকচকিয়ে গিয়ে আহাদের কাঁধের ওপর নিজের হাত রেখে আহাদের ঠোঁট বরাবর নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিল। নিধির ঠোঁটজোড়া আহাদের দিকে এগিয়ে আসতেই আহাদ আর 1 মিনিটও বিলম্ব করল না। দুম করে নিজের ঠোঁট দিয়ে নিধির ঠোঁটজোড়াকে চেপে ধরল। পাগলের মতো আহাদ নিধির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। দুজন যেন আর নিজেদের মধ্যে নেই, হারিয়ে গেছে তারা কোনো এক ভিন্ন জগতে। আহাদ যেমন নিধিকে পাগলের মতো চুমু খাচ্ছে, ঠিক তেমনি নিধিও আহাদের প্রতিটা স্পর্শে সমানভাবে রেসপন্স করছে।
কিছু সময় ধরে তাদের আদর পর্ব চলতেই আহাত আলতো করে নিধির ঠোঁটজোড়া ছেড়ে দিল। নিধিকে কোলে তুলে নিয়ে আহাত সোজা চলে যায় নিজেদের বিছানায়। নিধিকে বিছানায় পরম আবেশে শুইয়ে দিয়ে আহাত নিধিকে পাগলের মতো আদর করতে লাগলো। আহাদের ভালোবাসার স্পর্শগুলো নিধি ব্যাপকভাবে সাড়া দিতে লাগলো। দুজন যেন আজ হারিয়ে গেছে অন্য এক দুনিয়ায়। ভালোবাসাকে পূর্ণতা দিতে তারা মরিয়া হয়ে উঠেছে। ঘণ্টাখানেক পর আহাত ক্লান্ত হয়ে নিধির বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আহাত ক্লান্ত হয়ে পড়তেই নিধি আলতো কণ্ঠে আহাতকে উদ্দেশ্য করে, কি গো, তোমার এখন হলো বুঝি? যদি ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি আদর শেষ করতে, কিন্তু তোমার ছটফটানিতে আমি বাধ্য হলাম তোমাকে ছেড়ে দিতে। তাই নাকি ফাজিল? জানো তোমার এই একবার আদর করাতে আমার কতবার হয়ে যায়, তারপরও বলো ইচ্ছে হয় না ছাড়তে। ইস রে, তাই নাকি? কতবার কি হয়ে যায় গো? যাও ফাজিল, তোমার দেখি একটুও লজ্জা নেই। তোমার সামনে আমি লজ্জা পেতে যাব কেন? তুমি কি আমার পাশের বাড়ির ভাবি নাকি? আমার একটা মাত্র আদরের বউ। আমি তোমার সামনে একদম লজ্জা পাই না, বুঝতে পেরেছো? লজ্জা পেতেও হবে না, কারণ লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। ও রে, এখন আবার ভূষণ নিয়ে এসেছো? দেখি দেখি লিপস্টিকটা দেখি। আমার এখন আবার এই ঠোঁটের পরশ চাই। এই না না, এই মাত্রই তো নিলে এই ঠোঁটের পরশ, আর দিতে পারবো না আমি। এখন ছাড়ো তো, ফ্রেশ হয়ে নিতে হবে তো। ফ্রেশ পরে হবে ক্ষণ, এখন আমায় আদর করতে দাও। আহাত কথাটা শেষ করতেই পুনরায় নিধির ঠোঁটের দিকে এগিয়ে যায়। নিধি এবার আহাতকে বারণ করছে, কিন্তু আহাত যেন কোনো কথাই শুনতে পাচ্ছে না। আহাত জোর করে নিধির ঠোঁট নিজের দখলে নেওয়ার চেষ্টা করলো। নিধি আপন মনে আহাদের এমন পাগলামি দেখে ভীষণ হাসছে। হাসবে নাই বা কেন? এমন রোমান্টিক পাগল খজনের কপালে জোটে। আশেপাশে থাকা হাজার সম্পর্কের মধ্যে দেখা যায় কেউ হয়তো সম্পূর্ণরূপে সুখী নয়, আর সেই সকল সম্পর্কের থেকে আহাদ আর নিধির সম্পর্ক অধিক গুরুত্বপূর্ণ, কারণ তারা একে অপরের সাথে ভালো সুখী আছে। আহাদ নিধিকে আবার কিস করতে নিতেই আহাদের রুমে চলে আসে নিধির বোন। দরজায় নক করতেই নিধি আহাদের বুকে মৃদু ধাক্কা দিয়ে আহাদকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। আহাদ নিধির দিকে তাকিয়ে মুখটা কুচকি নিয়ে বলতে লাগলো, এটা কি হলো? আমার শালিটা এমন শুরু করছে কেন? মানে আমি আমার স্ত্রীকে একটু আদর করব, তাতেও সমস্যা? হ্যাঁ সমস্যা। সময় নেই, অসময় নেই, সব সময় আদর আদর করা একদম উচিত নয়। এখন আমি আমার বোনের সাথে গল্প করব, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। তোমার বোনটা কি ইচ্ছে করে একদম? আসছি ফ্রেশ হয়ে, তুমি ওকে একটু ওয়েট করতে বলো। তুমিও ফ্রেশ হয়ে নাও, কেমন? জি চলেন ফ্রেশ হয়ে নেই। নিধি নীলাকে বলল 5 মিনিট ওয়েট করতে। অতঃপর আহাদ নিধি একসাথে ফ্রেশ হতে চলে যায়। ভালোবাসা কত সুন্দর, তাই না? ভালোবাসা শুধু যে মনের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। স্বামী স্ত্রীর ভালোবাসা সব সময় সব কিছুতেই শোভা পায়। ভালো থাকুক ভালোবাসা। মরে যাব, আমায় ধর্ষণ করিয়েন না প্লিজ। আমি ধর্ষণ করছি কোথায়? আমি তো তোমায় আদর করছি। আদর করছেন মানে? এটা আদরের নমুনা? আমার শরীর ব্যথা হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, প্লিজ। এসব প্লিজ বলে কোনো লাভ নেই। আমি আমার কাজটা করে তারপরই তোমায় ছাড়বো। আপনি আমার চোখের জল দেখতে পাচ্ছেন? ভীষণ কষ্ট হচ্ছে আমার, একটু দয়া করুন। উফ, তুমি ভীষণ সেক্সি সোনা, তাই আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। ইচ্ছে করে মানে আরো করি তোমাকে। আপনি মানুষ নাকি অন্য কিছু? এটা তো পশুর মতো আচরণ করছেন কেন? এতটা পশুর মতো আচরণ করছেন কেন? ব্লাড বের হচ্ছে দেখতে পাচ্ছেন। চুপ, ব্লাড বের করতেই তো এমন করছি। উফ, ব্লাড বের হচ্ছে মানে তুমি ভার্জিন, আর ভার্জিন মেয়েদের আদর করে অনেক বেশি মজা। এখন বিরক্ত করো না তো আমায়, আমাকে আমার কাজটা করতে দাও, আর আমার সাথে সমান তালে তাল মিলিয়ে আদর করার মজাটা নাও সোনা। বিছানায় শুয়ে চোখ জোড়া শক্ত করে বন্ধ করে আছে বৃষ্টি। বিছানা জুড়ে কিছু কিছু জায়গায় রক্তের দাগ লেগে আছে। সূর্যের সেইখানে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সূর্য উন্মাদের মতো নিজের ইচ্ছে, নিজের শরীরের চাহিদা পূরণ করতে ব্যস্ত। বৃষ্টি এর আগে অনেকটা চিৎকার করেছে, তাই এখন আর চিৎকার করতে পারছে না। মুখ বুজে সহ্য করছে সবটা, কিন্তু বৃষ্টির এই নিশ্চুপ হয়ে সহ্য করাটা সূর্যের ভীষণ অপছন্দ হলো। সূর্য আরো রেগে গিয়ে বৃষ্টিকে ফ্ল্যাট করে কোমরে চেপে ধরে ফিসফিস করে বলল,
কি হয়েছে? সুখ পাচ্ছ না? রেসপন্স কেন পাচ্ছি না আমি? আপনার পায়ে পড়ি, বিশ্বাস করুন, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দয়া করে আমায় নিস্তার দিন প্লিজ। বৃষ্টি আর কিচ্ছু বলতে পারল না। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। বৃষ্টি জ্ঞান হারিয়ে ফেলতেই সূর্য নিজের হুঁশে ফিরল। এইসব কি করছি আমি? বৃষ্টির লাইফটা, কথাটা আপন মনে বলে আটকে উঠল সূর্য। সূর্য বৃষ্টির শরীরের উপর থেকে উঠে পড়ল। বিছানা জুড়ে ছড়িয়ে আছে রক্তের দাগ। সূর্য রক্ত দেখে নিজের মাথা ঠিক রাখতে পারল না। ভীষণ খারাপ লাগছে তার। মনে হচ্ছে মাথাটা ঘুরে এক্ষুনি পড়ে যাবে সে। সূর্য একটু চোখ বড় বড় করে নিঃশ্বাস নিল। নিঃশ্বাস নিয়ে সূর্য বৃষ্টির উন্মুক্ত শরীরটা একটা চাদর দিয়ে ঢেকে দিল। সূর্য কিছু পরিমাণে পানি নিয়ে বৃষ্টির মুখের উপর ছিটকে দিল। মুখে পানি পড়তেই বৃষ্টির জ্ঞান ফিরে এলো। চোখ জোড়া বন্ধ রেখে বৃষ্টি সূর্যকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্লিজ সূর্য, আমায় ছেড়ে দিন, আমার কষ্ট হচ্ছে, প্লিজ। চোখের পাতার উপর নোনা জল প্রায় শুকিয়ে গেছে বৃষ্টির। সূর্য বৃষ্টির গালে আলতো করে নিজের দু হাত রেখে বৃষ্টিকে নাড়া দিতে দিতে বলতে লাগলো, এই বৃষ্টি, বৃষ্টি ওঠো, কি হয়েছে তোমার? বলো আমায় বৃষ্টি। বৃষ্টি চোখের পাতা জোড়া অনেক কষ্ট করে খুলল। বৃষ্টি চোখের পাতা খুলতেই সূর্যকে দেখে ভয়ে আটকে উঠে। বৃষ্টি সূর্যের সামনে থেকে কয়েক গজ দূরে সরে যেতে নিতেই চেষ্টা করতেই বুঝতে পারলো তার শরীরে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। বৃষ্টি নড়াচড়া করতে পারছে না। সূর্য বৃষ্টির ভয়কে বুঝতে পেরে বৃষ্টিকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলতে লাগলো, ভয় পাচ্ছ আমায়? আমাকে ভয় পেতে হবে না। আমি সত্যি কিছু বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারি না এতক্ষণে কি হয়েছে। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, সত্যি বলছি। আমাকে ক্ষমা করে দাও তুমি। সূর্য, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন? প্রচন্ড ব্যথা করছে আমার, আর ব্লিডিং হচ্ছে খুব। বৃষ্টির কথাটা যেন সূর্যের মনের মধ্যে বিঁধে গেছে। এক সেকেন্ডের জন্য সূর্য নিজেকে রাস্তার ছেলের সাথে তুলনায় নামিয়ে ফেলল। সূর্য কোনো কথা বলল না। চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে তার। ছলছল দৃষ্টি প্রকাশ করছে তার মনের মধ্যে থাকা অনুশোচনাগুলো। সূর্য বৃষ্টিকে কোলে নিয়ে বেশ দ্রুত হসপিটালের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি কোনো শব্দ করছে না, নিশ্চুপ হয়ে গাড়িতে বসে আছে। সূর্য গাড়িটা দ্রুত গতিতে ড্রাইভ করে হসপিটালে এসে বৃষ্টিকে কোলে নিয়ে জরুরি বিভাগে ছুটে চলে যায়। বৃষ্টিকে বেডে শুইয়ে দিয়ে সূর্য চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। ডক্টর এসে বৃষ্টিকে দেখে জরুরি অপারেশনের ব্যবস্থা করলো। সূর্য অপারেশন কেবিনের বাহিরে হতাশা নিয়ে বসে অপেক্ষা করছে আর নিজেকে নানা ধরনের দোষারোপ করছে। আজ যদি বৃষ্টির কথায় সে উন্মাদ না হতো তবে আজ এমনটা হতো না। ঘটনার সূত্রপাত হলো বৃষ্টি সূর্যের মামাতো বোন। সূর্যদের বাড়ি এসেছিল বেড়াতে। সূর্য বৃষ্টিকে বেশ পছন্দ করে, বৃষ্টিও সূর্যকে পছন্দ করে, তবে মুখে কেউ কখনো কাউকে সেটা বলার সুযোগ পায়নি। আজ বৃষ্টি সূর্যের রুমে এসে খাটের তলা থেকে একটা মদের বোতল দেখতে পায়। সূর্য একটু একটু মদ্যপান করে। বৃষ্টি সেই বোতলটা পুরো সাবার করে। নেশায় আসক্ত বৃষ্টি মদ খেয়ে মাতালদের মতো করতে থাকে। সূর্য বৃষ্টিকে মাতলামি করতে দেখে বিষয়টা আঁচ করতে পারে, কিন্তু বৃষ্টি সূর্যকে নানাভাবে ফোর্স করতে থাকে। সূর্য প্রথমে বৃষ্টিকে অনেকবার বোঝানোর চেষ্টা করার পরেও বৃষ্টি কোনো কথা শোনেনি। অতঃপর সূর্য আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। বৃষ্টিকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো সে। অতঃপর কি হলো তা তো দেখতেই পেলেন। সূর্য কিছু সময় অপেক্ষা করতেই ডক্টর বাহিরে এসে সূর্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সূর্য বসা থেকে উঠে দাঁড়াতেই ডক্টর সূর্যকে উদ্দেশ্য করে বলল, পেশেন্ট আপনার কি হয়? কেন ডক্টর, কি হয়েছে? সব ঠিক আছে তো? মানে বৃষ্টির কোনো ক্ষতি হয়নি তো? প্রশ্নের বিপরীতে আমি প্রশ্ন করা পছন্দ করি না, উত্তর দিন। ও আমার স্ত্রী, বলুন কি হয়েছে? ও ঠিক আছে, আপনার স্ত্রী সামান্য ইনজুরি পেয়েছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আসলে আমরা গাইনি বিভাগের ডাক্তাররা এমন কেস প্রায় পেয়ে থাকি। ছেলেমেয়েরা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে অনেক সেম কেস নিয়ে আসে। আপনি রাইট টাইমে আসতে পেরেছেন, তা না হলে রক্তক্ষরণে হার্ট অ্যাটাক হয়ে আপনার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। পরবর্তীতে একটু সাবধান, আপনার স্ত্রীর একটুর জন্য রক্ষা পেয়েছে, একটু সাবধান কেমন? ডক্টরের কথা শুনে সূর্য যেন প্রাণ ফিরে পেল। সূর্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বৃষ্টিকে দেখতে ছুটে কেবিনের দিকে চলে যায়। বৃষ্টি
বেড়ে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। সূর্য কেবিনে আসতেই বৃষ্টি সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সূর্য বিষয়টা বুঝতে পেরে বৃষ্টির কাছে এসে বসলো। মাথাটা নিচু করে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল সূর্য। বৃষ্টি, আমি সত্যি লজ্জিত। আমি চাইনি। সূর্যকে থামিয়ে দিয়ে বৃষ্টি বলতে লাগলো, থামুন প্লিজ, আপনার কথাগুলো আমার সহ্য হচ্ছে না। একদিন হসপিটালে থাকার পর বৃষ্টিকে হসপিটাল থেকে ছাড়া হলো। বৃষ্টি বাড়ি এসে নিজের ব্যাগ গুছিয়ে নিল। এখন মোটামুটি সুস্থ বৃষ্টি। সূর্য বৃষ্টিকে নিয়ে বাড়ি ফিরতেই সবাই হাজারটা প্রশ্ন শুরু করে দিল। সবাই জানতে চাইতে লাগলো বৃষ্টি কোথায় ছিল গতকাল রাতে, আর সূর্যই বা কোথায় ছিল। কিন্তু সূর্য সত্যিটা সবাইকে বলতে পারলো না। মিথ্যা বলল যে গতকাল তারা একটু ঘুরতে গেছিল। বাড়ির লোক আর কোনো কথা বলল না। রুমে এসে সূর্য ফ্রেশ হয়ে নিতেই বাহির থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসতে লাগলো। সূর্য বিচলিত হয়ে দৌড়ে ছুটে বাহিরে চলে আসে। বাহিরে আসতেই সূর্য দেখতে পায় বৃষ্টি তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর বাড়ির সবাই বৃষ্টিকে আটকাতে মরিয়া হয়ে চেষ্টা করছে। সূর্য বৃষ্টির দিকে কিছু সময় তাকিয়ে থেকে পেছন থেকে এগিয়ে গিয়ে বৃষ্টির হাত ধরলো। বৃষ্টি সূর্যের স্পর্শ পেতেই থমকে দাঁড়ালো। সূর্য মৃদু কণ্ঠে বলল, বৃষ্টি, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? সবাই যেতে বারছে, একটু সকলের কথা ভেবে। সূর্যকে থামিয়ে দিয়ে বৃষ্টি ভারী কণ্ঠে বলল, সবার কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। আর এত কিছু হয়ে যাবার পরেও আমি এ বাড়িতে থাকবো, সেটা কাল্পনিক। তাছাড়া এই বাড়িতে না থাকার যথেষ্ট কারণ আছে। কি কারণ বলো আমায়। বিশ্বাস করো, আমি সেই কারণটা বদলে দিব। প্লিজ। বৃষ্টি সূর্যের হাত থেকে নিজের হাত এক ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিয়ে সূর্যের দিকে গভীর দৃষ্টি রেখে বলতে লাগলো, সেই কারণটা আর কিছু নয়, আপনি নিজেই। বৃষ্টির কথা শুনে সূর্যের কোনো পরিবর্তন দেখা গেল না। সূর্য মাথাটা নিচু করে নিছক হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, এই সামান্য ব্যাপারটার কারণে মানে তুমি চলে যেতে চাইছো? ঠিক আছে বৃষ্টি, তুমি থাকো, আমি বেরিয়ে যাচ্ছি। আজকের দিনের সময়টা কি পাবো আমি? মানে আমার সবকিছু গোছাতে একটু সময় লাগবে। শুধু আজকের দিনটা, কাল সকাল হতেই চলে যাব আমি। থাক, দরকার নেই। আপনি চলে গেলে বাড়ির লোক নানা কথা বলবে। ঘরের ছেলে ঘরে থাকুক, আমি চলে যাচ্ছি। আরে না, কিছু বলবে না। আমি ট্যুরের কথা বলে বেরিয়ে যাব, আর ততদিন ফিরবো না যতদিন তুমি আছো। ওকে। এবার খুশি তো তুমি? আমার খুশি? যেখানে আমার জীবনটা নরক করে দিয়েছেন কয়েক মুহূর্তে, সেখানে আমার খুশির কথা চিন্তা করা আপনাকে শোভা দেয় না। বৃষ্টি কথাটি শেষ করে হনহন করে রুমের দিকে চলে যায়। সূর্যের চোখের সামনেটা আধার হয়ে আসছে। এই আধার হয়ে আসার কারণ হলো জল। নোনা জল সূর্যের চোখের পাতা ভারী করে দিয়েছে। ছলছল চোখে সূর্য সবার আড়ালে নিজের রুমে চলে আসে। মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে সূর্য ভাবছে, আমি তো কোনো ভুল করিনি। আমি তো নিজের ইচ্ছায় বৃষ্টির সাথে কিছু করিনি, বরং বৃষ্টি নিজেই আমার কাছে এসেছে, আমায় জোর করেছে। মানছি আমায় নিজের জ্ঞানে থাকা উচিত ছিল, আমি পারিনি। তাই বলে সবকিছুর জন্য আমাকে সাজা দেওয়ার মানে কি? সূর্য কথাটা ভাবতেই বৃষ্টির কথা মনে পড়ে যায় তার। বৃষ্টি যদি তাকে দূরে রেখে এমন অবহেলা করে শান্তি পায়, তবে বৃষ্টির শান্তির জন্য সবকিছু সে করতে পারবে। ভাইয়া, কোথায় যাচ্ছেন? আসলে আজ আমার একটা ট্যুর আছে কিছুদিনের জন্য, তাই বের হচ্ছিলাম। ভাইয়া, আমরা তো আর অল্প কয়েকদিন আছি। এই কয়দিন না হয় এখানেই থেকে যান। আমরা চলে গেলে বরং আপনিও চলে যাবেন। তোমরা যাওয়ার আগেই আমি ফিরে আসবো, সো টেনশন করিও না। সূর্যের কথা শেষ হতে পেছন থেকে বৃষ্টি বেশ শব্দ করে বলতে লাগলো, আপনি যে চলে যাচ্ছেন, আমার কিছু কথা আছে আপনার সাথে। বৃষ্টির কথা শুনে সূর্য পেছন ফিরে দৃষ্টিপাত করলো। বৃষ্টির উদ্দেশ্যে সূর্য বলতে লাগলো, হ্যাঁ বলো, কি বলবে? বলার মতো অনেক কথা আছে, তবে এখানে নয়, আমি একান্তে। রুমে চলো। সূর্য বৃষ্টিকে থামিয়ে দিয়ে রুমে চলে যায়। আসলে সূর্যের বাড়ি ছেড়ে চলে যেতে মোটেও কষ্ট হচ্ছে না। আসল কষ্টটা হচ্ছে এই ভেবে যে বৃষ্টি তাকে অবহেলা করছে। ভালোবাসার মানুষটি যখন অবহেলা করে, তখন কলিজার মধ্যে লাগে আঘাতটা। সূর্য রুমে এসে বসতেই বৃষ্টি রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। সূর্য বৃষ্টির কাজে একটু অবাক হলো। সূর্য অবাক হয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি করছো? দরজা বন্ধ করছো কেন? কিছু হারানোর ভয় নেই, আর যা ছিল তা আপনি নিয়ে নিয়েছেন। দেখো বৃষ্টি, আমি মানছি যে আমি ভুল করেছি, তবে সেখানে আমার যতটা দোষ ছিল
ঠিক ততটা তোমারও ছিল। এক হাতে কখনো তালি বাজে না, তবুও তুমি এককভাবে আমায় দোষারোপ করলে। চলে যেতে বললে আমাকে তোমার সামনে থেকে। সমস্যা নেই, চলে না হয়ে যাব, তবে একটা কথা, এই মনের মধ্যে থেকে কি করে সূর্যকে বাহির করবে বলতে পারো? সূর্যের কথায় অবাক হয়ে বৃষ্টি বলল, আমার মনের মধ্যে আপনি আছেন সেটা আপনি জানেন কি করে? তোমার মনটা হয়তো সবটা আড়াল করে, তবে চোখ জোড়া তো তা করে না। ওই চোখে আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমার ছবি, তাই আমি জানি। এখন কি করব? আমি পারছি না তো নিজেকে বোঝাতে, পারছি না আপনার করা আচরণগুলোকে ভুলে যেতে। তাড়িয়ে দাও আমায় নিজের জীবন থেকে, অনেক দূরে, অনেক দূরে তাড়িয়ে দাও আমাকে। পারছি না তো তাড়িয়ে দিতে, কি করব আমি বলে দিন। কেন পারছো না? কষ্ট হচ্ছে তো, ভীষণ কষ্ট হচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আপনাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। কেন কষ্ট হচ্ছে? আমায় তো তুমি ভালোবাসো না, তবে কেন কষ্ট হচ্ছে তোমার? ভালোবাসি তাই। আমি আপনাকে ভালোবাসি ভীষণ। কথাটা বলতেই বৃষ্টি লজ্জায় মাথা লুকিয়ে নিল। সূর্য মুচকি হাসি দিয়ে বৃষ্টির লজ্জা মাখা মুখটার দিকে গভীর দৃষ্টি রাখলো। অপরূপ সুন্দরী এক নারী তার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করা দায়। এই সুন্দরীর মাঝে সারা জীবন ধরে ডুবে থাকলেও কম হবে। এই সুন্দরী তার গল্পের পরী, যাকে নিয়ে কয়েক কোটি গল্প লিখেছে সূর্য। সূর্য বৃষ্টির দিকে একটু এগিয়ে এসে বৃষ্টির থুতনিটা ধরে আলতো করে বৃষ্টির মুখটা তুলে দিল। বৃষ্টি ভীষণ লজ্জা পাচ্ছে। সূর্য বৃষ্টির চোখের দিকে তাকিয়ে মায়া ভরা কণ্ঠে বলতে লাগলো, লজ্জা নারীর ভূষণ, তবে তোমার এই লজ্জাটা আমার মনকে শান্ত করতে পারছে না, বরং আবার উন্মাদনা সৃষ্টি করে চলেছে এই বুকের মধ্যে। সারাটি জীবন তুমি এই বুকে থাকবে, পাগলের মতো করে ভালোবাসা দিবে আমাকে, আমাকে তোমার ভালোবাসায় ভরিয়ে দিবে। যতদিন বেঁচে আছি ততদিন এই মন প্রাণ শুধু আপনার। সূর্য, আমি আপনাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। কখনো আমায় ছেড়ে যাবেন না, সত্যি মরে যাব। বৃষ্টি কথাটি শেষ করতেই সূর্য বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরলো। বৃষ্টি পরম আবেশে সূর্যের বুকে মাথা রেখে শান্তি অনুভব করতে লাগলো। বৃষ্টি আর সূর্যের এই শান্তির আদান প্রদান বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজায় বেল শব্দ করে নক করা হলো। সূর্য বৃষ্টিকে ছেড়ে দিতেই বৃষ্টি দরজাটা খুলল। দরজা খুলে দিতেই সূর্যের মা বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বেশি সময় নেই, তোর বাবা মা আসছে। আমি সারা জীবনের জন্য তোকে আমার মেয়ে করে এখানেই রেখে দিব। আমার ছেলেকে পছন্দ হয়েছে তোর? পছন্দ হয়ে বলতে তেমন না, বেশ পছন্দ হয়েছে। বৃষ্টি কথাটা বলতেই দৌড়ে পালিয়ে যায়। সূর্যের মা বুঝতে পারে মেয়ে তার লজ্জা পেয়েছে। সূর্যের দিকে তার মা দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পায় সূর্য মুচকি মুচকি হাসছে। ছেলের মনের কথা সে আগেই আঁচ করতে পেরেছে। তাই বৃষ্টির বাবা মায়ের সাথে কথা বলে সবকিছু ব্যবস্থা করে নিয়েছেন উনি। অবশেষে তাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেল। প্রত্যেকটি সম্পর্কে পবিত্রতা থাকা প্রয়োজন। ভালোবাসা নিজের পবিত্রতা রক্ষা করতে না পারলে সেটা আর ভালোবাসা থাকে না। তোর সাহস কি করে হয় আমায় ভালোবাসার কথা বলার? ভালোবাসার কথা বলতে কি সাহসের প্রয়োজন পড়ে? হ্যাঁ পরে। তুই নিজের জায়গাটা ভুলে গিয়েছিস। নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? আমার আর তোর সাথে কি আদৌ যায়? এসব কি বলছো তুমি? আমার উপর কি রেগে আছো তুমি? প্লিজ আমায় বলো কেন রেগে? এই ওয়েট, তোর উপর আমি রাগ করতে যাব কেন? কি তুই? অনু, অনেক মজা হয়েছে, প্লিজ এমন করিও না। আমাদের 2 বছরের ভালোবাসার সম্পর্ক একটু তো বোঝার চেষ্টা করো প্লিজ। আমাদের মধ্যে কোনোদিন ভালোবাসা ছিল না। আমাদের মধ্যে ছিল শুধুমাত্র সময় নষ্ট। আমি মজা নিয়েছি আর তুই এনজয় করেছিস, ব্যাস। অনুর কথাগুলো শুনে অয়নের পায়ের তলা থেকে মনে হচ্ছে মাটি সরে গেছে। অনুর কথাগুলো বিশ্বাস করতেও মানতে ভীষণ কষ্ট হচ্ছে অয়নের। দীর্ঘ 2টি বছরের ভালোবাসা মজা ছিল। অয়নের চোখের পাতা এক নিমেষেই ভারী হয়ে এলো। অয়ন যেন নিজের চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে অনুকে সে। আজ সে অনু কিনা তাকে এমন করে ঠকাচ্ছে। অয়ন খানিক সময় নিশ্চুপ থাকার পর আবারও নির্লজ্জের মতো অনুর হাত ধরে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অনু, আমি জানি না তুমি কেন এমন করছো, কিন্তু বিশ্বাস করো তুমি ছাড়া শূন্য আমি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, দয়া করো আমায় প্লিজ। রাস্তার ভিখারিকে আমি দয়া করি, তবে তোকে দয়া করতে পারছি না, সরি। অনু, এমন করে বলিও না, আমার বুকটা ফেটে যাবে প্লিজ। এই হাত ছাড়। আজকের পর থেকে তোর আর আমার মধ্যে কোনো প্রকার সম্পর্ক থাকবে না। আমায় আর কখনো বিরক্ত করবি না তুই।
অনু কথাটা বলতেই অয়নের হাতটা নিজের হাতের উপর থেকে এক ঝটকায় সরিয়ে নিল। অয়ন অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই শহরের মানুষগুলোকে চেনা বড্ড কষ্টকর। মুখ আর মুখোশ চেনাটা মোটেও সহজ নয়। অনুর সাথে কলেজ থেকে পরিচয় অয়নের। অয়ন প্রথম দিন থেকে অনুকে নিজের বন্ধু ভেবেছে। অনু অয়নকে নিয়ে অন্য কিছু ভাবতো। একটা সময় গিয়ে অনু নিজেই অয়নকে জানায় তার মনের অনুভূতি। অয়নও অনুকে ভীষণ পছন্দ করে। এই পছন্দ করাটা কখন যে ভালোবাসায় রূপ নিয়েছে সেটা বুঝতে পারেনি অয়ন। অয়ন অনুর সাথে একটু একটু করে নিজেদের ভালোবাসার সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে থাকে। দেখতে দেখতে 2টি বছর চলে যায়। অয়ন বুঝতে পারেনি তার আর অনুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনু চলে যেতেই অয়ন খোলা আকাশে তাকালো। আকাশটা ভীষণ মেঘ করে আছে। এখনই হয়তো প্রচুর বৃষ্টি হবে। অয়ন নিজের চোখের পানি হয়তো এই বৃষ্টির মাধ্যমে আড়াল করে নিতে পারবে। অয়ন আর দাঁড়িয়ে থাকতে পারলো না। হাঁটতে হাঁটতে বাড়ির পথে চলতে লাগলো সে। বুকটা ফেটে যাচ্ছে অয়নের। এতটা ভালোবাসার পরেও অনুকে আগলে রাখতে পারলো না সে। অয়ন নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। মনটা ভীষণ খারাপ হয়ে আছে তার। নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়তেই অয়নের ফোনে অধরা কল করলো। 2বার রিং হতেই অয়ন কলটা পিক করলো। ওপার থেকে অধরা অয়নকে উদ্দেশ্য করে বেশ শক্ত গলায় বলল, এই তোকে আমি খুন করব বুঝলি? আমার সাথে তোকে দেখা করতে বলেছি, মনে আছে তো সেই কথা? আছে মনে। মনে থাকলে এলি না কেন দেখা করতে? দাম বেড়ে গেছে নাকি তোর? অধরা, আমার মনটা ভালো নেই, আমি পরে তোর সাথে দেখা করব। তাই না? কেন, তোর মনের ঘরের আবার কি হলো? কে তোর মন খারাপ করে দিয়েছে? আমি নাকি? ফালতু কথা ছাড়, আমার ভালো লাগছে না, রাখছি আমি। অয়ন কথাটা বলতেই অধরার মুখের ওপর কলটা কেটে দিল। অয়নের বুকের মাঝে যেটা চলছে সেটা শুধুমাত্র অয়ন বুঝছে। অন্য কেউ অয়নের বুকের কষ্টটা বুঝতে পারবে না। অয়ন ফোনটা সাইডে রেখে দিয়ে আপন মনে অনুর কথা ভাবতে লাগলো। একটা মেয়ে তাকে ভালোবাসার নামে এমন প্রতারণা করতে কি করে পারলো? কিছুই ভাবতে পারছে না অয়ন। অয়নের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। অয়ন আপন মনে নিজের চোখ থেকে নোনা জল ফেলছে আর অনুর কথা ভাবছে। কিছু সময় অনুর কথা ভাবতেই হঠাৎ করে অয়নের কানে ভেসে এলো অধরার কণ্ঠস্বর। অধরার কণ্ঠস্বরটা অয়নের কানে আসতেই অয়ন চমকে উঠল। তার মানে কি অধরা অয়নের বাড়ি চলে এসেছে? অয়ন বিছানার উপর থেকে উঠে দাঁড়াতেই অধরা অয়নের রুমে হকচকিয়ে চলে এলো। অধরা অয়নের রুমে এসে দুম করে অয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। অয়ন কিছু বুঝে ওঠার আগেই অধরা অয়নের শার্টের কলার চেপে ধরে রাগে গজগজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলল, তোকে এখন ইচ্ছে করছে মেরে ফেলতে। আমায় এত কষ্ট দিস কেন রে তুই? আমার কথা কি তোর মনে থাকে না? অধরা, শান্ত হয়ে কথা বল, আমার শার্টের কলারটা ছাড়। ছাড়বো না। আমি শান্ত হয়ে কথা বলতে পারছি না। তুই আমার সাথে এমন করিস কেন? কি করেছি আমি? তুই কি করবি? আমার মন খারাপ ছিল তাই তোর সাথে দেখা করতে পারিনি। আচ্ছা বল, কেন মন খারাপ হয়েছে? কি হয়েছে সত্যি করে বল। কিছু হয়নি, সব ঠিক আছে, বাদ দে সেসব কথা। কি কথা বলতে এত জরুরি তলব করেছিস বল এখন। সব কথা তোকে বলতে হবে কেন? তুই কি আমার চোখের ভাষা পড়তে জানিস না? কি সব পাগলের মতো কথা বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? আমার মেজাজ খারাপ করিস না, কাজের কথা বললে বল, না হলে যা। আমার কথা তো তোর কাছে গুরুত্বহীন মনে হয়। শোন অয়ন, আমি কিন্তু লজ্জার দোহাই দিচ্ছি না। আমি তোকে ভালোবাসি, সরাসরি বললাম। ভুল করেও না করিস না, কারণ আমি না শব্দটা শুনতে পারি না। অধরার কথা শুনে অয়ন চমকে উঠল। অয়ন সবসময় অধরাকে নিজের বন্ধু ভেবে এসেছে। অধরা হঠাৎ করে অয়নকে প্রপোজাল দিবে এমন কিছুই অয়ন কখনো আশা করতে পারেনি। অয়ন অধরার কথায় খানিকটা চমকে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আমার সাথে মজা করছিস তুই? দেখ, আমার কিন্তু মন মাইন্ড এমনিতেই ভালো নেই, তাই আমার সাথে কোনো প্রকার ফাইজলামি করিস না প্লিজ। আমি তোর সাথে ফাজলামি করব কেন? আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর আমায়। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। অধরা, আমি তোকে কখনো ওসব ভেবে দেখিনি। তুই আমার বন্ধু ছিলি, আছিস আর বন্ধুই থাকবি। শাট আপ! আমি তোর বন্ধু হয়ে থাকতে পারবো না। আমি তোর প্রিয়জন হতে চাই, মানে চাই। এবার তোর ইচ্ছে থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার। পাগলামি করতেই পারবি তুই, কিন্তু তোর এই পাগলামিতে সবটা বদলে যাবে না। কি বদলে যাবে আর কি বদলাবে না সেটা আমি নির্ণয় করেই এসেছি। তোকে আমি দরকার পড়লে জোর করে হলেও আমার করেই ছাড়বো। অধরা কথাটা বলতেই অয়নের সামনে থেকে চলে যায়। অয়ন অবাক হয়ে অধরার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা হঠাৎ করে এমন কথা বলতে পারে হয়তো অয়ন আশা করতে পারেনি।
কিন্তু অয়ন এটাই বুঝতে পারছে না অধরার মনের মধ্যে হঠাৎ করে এইসব চিন্তা কেমন করে এলো। অধরা তো কাউকে কখনো ভালোবাসতে পারেই না, কারণ এতটা বছরের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অয়ন একটিবারও শোনেনি অধরা কাউকে ভালোবাসে। অধরাও কি অনুর মতো করে তাকে নিয়ে মজা করতে এসেছে? অনুর কথা ভাবতেই অয়ন আবার শান্ত হয়ে গেল। অনুর সাথে শেষ কথা বলার পর আর একটিবারও অয়ন অনুকে কল করেনি। বোবা মনের ইচ্ছে হলো ভীষণ অনুর সাথে একটু কথা বলতে। অয়ন এখনো ভাবছে অনু হয়তো রাগের বশে অয়নের সাথে এমন করেছে। অয়ন নিজের ফোনটা হাতে নিয়ে অনুর নাম্বারে কল করলো। অয়ন অনুকে কল করতেই দুবার রিং হতে অনু কলটা পিক করলো। অনু কলটা পিক করতেই ওপাশ থেকে ভীষণ কর্কশ কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে চরম বিরক্তি নিয়ে বলল, এই কি হয়েছে তোর? একবার বললাম না তোর আর আমার মাঝে আর কিছু নেই? কথা কি কানে যায় না তোর? অনু প্লিজ আমার কথাটা তো শোনো। এমন করিও না প্লিজ, আমি সত্যি তোমায় ভালোবাসি, আমায় এমন করে ছেড়ে দিও না। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। আমি কি তোকে বলেছি যে তুই আমায় ভালোবাসিস না? আমি বলেছি তোকে আমি ভালোবাসি না। আমাকে আর জ্বালাতে কল করবি না। অনু এতটা তাড়াতাড়ি কি করে তুমি বদলে যেতে পারলে? আমার ভালোবাসার কি কোনো মূল্য তোমার কাছে নেই? না, নেই। আমার কাছে তোর মতো ফকিরের কোনো মূল্য নেই। আর শুধু আমার কাছে বলছিস কেন? তোর মূল্য কোনো মেয়ের কাছে নেই। দয়া করে আর জ্বালাবি না আমায়। অনু প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো সোনা। এমন করলে কি করে হবে বলো? আমাদের একদিনের সম্পর্ক নয়, একটু বোঝার চেষ্টা করো। আমি এত শত বুঝতে চাই না। কলটা রাখছি। তারপরও যদি নির্লজ্জের মতো আমায় কল করিস তবে আমি বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হব। অনু শোনো প্লিজ। অনু অনু অয়নের কথাটা শোনার বিন্দু মাত্র প্রয়োজন বোধ করলো না। অয়নের মুখের উপর কলটা কেটে দিয়ে অয়নের ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিল। অয়ন অনুর নাম্বারে আরো কয়েকবার কল ডায়াল করার পরেও কোনো লাভ হলো না। অনুর ফোনে আর কল গেল না। অয়ন ফোনটা ফেলে দিয়ে মাটিতে বসে পড়ল। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তার। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটির এমন পরিবর্তন যেন অয়নকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই সমাজে কেউ নির্লজ্জ নয়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে বারবার ফিরে আসতে চায়। অয়ন আপন মনে ভাবতে লাগলো এমন করে নিজের চোখের জল ফেলা ঠিক হবে না। অনু যদি বদলে গিয়ে অয়নকে ছেড়ে ভালো থাকে তবে অয়ন কেন পারবে না? অয়নও পারবে অনুকে ছাড়া ভালো থাকতে। অয়ন নিজের চোখের জল মুছে ফেলতেই অধরা অয়নকে কল করলো। অয়ন কলটা পিক করতেই অধরা অয়নকে যা বলল তা শুনে অয়ন চমকে উঠল। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি গো জামাই আমার, মন খারাপ করে থাকবে? আমায় একটু ভালোবাসা দিলে কি হয়? হ্যালো, আমি কি অদরের সাথে কথা বলছি? ফাজলামি করিও না জামাই আমার, তুমি তোমার আদরের বউয়ের সাথেই কথা বলছো। অদরা ফাইজলামি ছাড় বলছি। ওগো, আমি ফাজলামি ছেড়ে দিয়েছি। দেখছো না তোমার অধরা সব কিছু বদলে গেছে? কত ভালোভাবে কথা বলছে তোমার অধরা। কেন কল করেছিস সেটা বল। হ্যাঁ সেটাই তো দেখছি আমি, কিন্তু হঠাৎ করে এমন বদলে যাওয়াটা আমার হজম করতে কষ্ট হচ্ছে। হজম করতে কষ্ট হলেও হজম করে নাও, কারণ আজকের পর থেকে সারা জীবন ধরে আমার হজম করতে হবে তোমায়। এখন বলো কি করছিলে? কি আর করব, বসেছিলাম। অয়ন অধরার সাথে কথা বলতে লাগলো। অতীত ভুলে নতুন করে জীবন সাজাতে হলেও একজন প্রিয় মানুষের প্রয়োজন। প্রিয় মানুষটির ভালোবাসা আমাদের মন থেকে সমস্ত অতীতকে ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচতে সাহায্য করবে। অয়ন অধরার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। বুকের ওপর থাকা পাথরটা নামিয়ে নিতে হবে। ভালোবাসা তার প্রাপ্য, যে ভালোবাসাকে আগলে রাখতে জানে। আর প্রাপ্য নয় যার কাছে ভালোবাসা প্রকাশ করার পর অবহেলিত হতে হয়। অয়ন সারা রাত ধরে অধরার সাথে ফোনে কথা বলতে লাগলো। ভোর হবার কিছু সময় আগে অয়ন ফোনটা রেখে ঘুমিয়ে পড়লো। বিকেলের দিকে অয়নের ঘুম ভাঙে অধরার ফোনে। অধরা ফোন করে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয় অয়ন, চলো না, আজ দুজন মিলে একটু ঘুরে আসি। ঘুরে আসতে চাইছো ঠিক আছে, তবে কোথায় যাবে? জানি না, তবে অনেক দূরে যেতে চাই। এমন একটা শহরে যেতে চাই যেখানে আমাদের বিরক্ত করার মতো কেউ আসবে না। তুমি আমি দুজন থাকবো, শুধুমাত্র আমরা দুজন। আহ, তোমার রোমান্টিক ভাবনা দেখে আমার মনের মধ্যে তো খুশিতে নাচ বয়ে গেল। 10 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। আমি তো রেডি হয়েই বসে আছি, 5 মিনিটের মধ্যে আসো। জি তাই আসছি। অয়ন কলটা কেটে দিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নিল। জীবন না কারোর জন্য থেমে থাকে আর না
সময় কারোর জন্য অপেক্ষা করবে। জীবন তার আপন গতিতে ছুটে চলবে। শুধু অপেক্ষা হচ্ছে সঠিক মানুষ লাইফে আসার। অয়ন ফ্রেশ হয়ে নিয়ে অধরার বাড়ির সামনে চলে যায়। অধরার বাড়ি এসে অয়ন অধরাকে নিজের বাইকের পেছনে বসিয়ে ছুটে যায় অজানায়। অয়নের সাথে আজ অধরার প্রথম এতটা কাছাকাছি বসে কোথাও বেড়াতে যাওয়া। অধরা অয়নকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছু দূর গাড়ি চলার পর অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমরা তো অনেকটা পথ চলে এসেছি, এখন কি থামবো নাকি আরো চলবো? তোমার আর আমার ভালোবাসার পথের কি শেষ আছে? এই পথ কোনোদিন শেষ হবে না। পাগলি একটা। শোনো, সামনে ফুচকার দোকান আছে, ওখান থেকে চলো ফুচকা খেয়ে নেই। ফুচকার কথা শুনে অয়ন খুশিতে গদগদ হয়ে গেল। কতদিন হয়েছে অধরা ফুচকা খায়নি, আজ অয়নকে সাথে নিয়ে ফুচকা খাবে সে। অধরা খুশিতে গদগদ হয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, এই সত্যি তুমি ফুচকা খাবে? জি, সত্যি খাবো। কেন, তোমার সাথে ফুচকা খেলে কি পাপ হবে নাকি? আরে বোকা, সেটা বললাম কখন? তুমি তো সচরাচর ফুচকা খাও না, আজ খেতে চাইছো তাই জিজ্ঞেস করলাম। রোজকার সময় তো আমি আমার বান্ধবীর সাথে আসি, তাই খেতে চাইতাম না। তবে আজ তো হবু স্ত্রীর সাথে এসেছি, তাই সব চলবে। অয়ন কথাটা বলতেই দুষ্টু হাসি দিল। অয়নের ঠোঁটের কোণে এই দুষ্টু হাসির ঝলকটা দেখে অধরা অয়নকে জড়িয়ে ধরে অয়নকে গালে নিজের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিয়ে আলতো করে চুমু খেলো। ভালোবাসা,